হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমাদের থার্ড 3 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা আরও 10টা রুলস নিয়ে আলোচনা করব। যারা গত ক্লাসগুলো করো নাই অবশ্যই ক্লাসগুলো করে আসবে, মিস করবো না, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমি দ্রুত ক্লাসে চলে যেতে চাচ্ছি। যারা গত ক্লাসগুলো করো নাই অবশ্যই ক্লাসগুলো করে আসবে, মনে থাকবে। ওই ক্লাসগুলো না করে এই ক্লাসটা করবা না, আগে ওই গত ক্লাসগুলো করে আসবে। আচ্ছা ফাইন, আজকে আমাদের 21 নাম্বার রুলস থেকে পড়ানোর কথা আমি শুরু করে দিচ্ছি 21 নাম্বার রুলস থেকে, ঠিক আছে? দেখো কি বলছে 21 নাম্বার রুলস। যখন কোনো বাক্যে টু প্লাস অ্যাডজেক্টিভ থাকে, বাক্যে আচ্ছা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তখন আমাদের সেই বাক্যাংশের পরে ইনফিনিটিভ টু প্লাস ভিওয়ান ব্যবহার করতে হয়। এটা বলা আছে। আমি জাস্ট এটা তোমার না বুঝলে সমস্যা নাই, তুমি যে এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো, তাহলে হবে। এই যে স্ট্রাকচারটা এটা বুঝো তাহলে হবে। ধরো কোন একটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তারপরে যদি টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, এই জায়গাটা ফোকাস করো স্যার। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা ফোকাস করো। একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পরে যদি এই জায়গাটা টু টু টি ডাবলু টু টি ডাবল ও টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তারপরে যদি ভার্ব আসে, এই ভার্বটা হবে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে ভি ওয়ান বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব। কথা কি বুঝতে পারতেছো? আমি আবার বলি, যখন একটা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস কি থাকে স্যার? ভার্ব থাকে। তারপরে যদি টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তারপরে যে ভার্ব, এই জায়গাটা থেকে কোশ্চেনটা আসবে। এটা দেওয়াই থাকবে পরীক্ষার মধ্যে, এই জায়গা থেকে কোশ্চেনটা আসবে। এরপরে ভার্ব কি হবে? টু প্লাস ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম। আচ্ছা ফাইন, চলো একটা কোশ্চেন সলভ করি। কি বলছে দেখো তো। হি ইজ টু ইয়াং। দেখো এই যে সাবজেক্ট আছে, তারপর এখানে কি আছে? ভার্ব আছে, তারপরে এই যে টু প্লাস অ্যাডজেক্টিভ। এই ইয়াং হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। ইয়াং কি আমাদের বলো তো এখানে? অ্যাডজেক্টিভ। এখন আমি কি বলছিলাম স্যার? যে সাবজেক্টের পরে ভার্বের পরে যদি টু প্লাস অ্যাডজেক্টিভ থাকে, টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, তারপরে আমাদের এখানে যে ভার্বটা বসাইতে হবে গ্যাপে, এই যে ভার্বটা বসাইতে হবে, ভার্বের ফর্ম কি হবে? টু প্লাস বি ওয়ান বা বেস ফর্ম অফ ভার্ব। বুঝা গেছে? তার মানে আমরা কি লিখবো? প্রথমে টু লিখবো, তারপর বেস ফর্ম অফ ভার্ব। ড্রাইভের বেস ফর্ম তো ড্রাইভই, তাহলে কি হবে স্যার? টু ড্রাইভ। তাহলে হি ইজ টু ইয়াং টু ড্রাইভ আ কার। এটা কিন্তু এই যে সেন্টেন্সের প্যাটার্নটা, এই পুরা সেন্টেন্সের প্যাটার্নটা কিন্তু আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করে। নেগেটিভ নেগেটিভ অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই নেগেটিভ কি? হি ইজ টু ইয়াং টু ড্রাইভ আ কার। এর মানে কি? মানে সে এতটাই ইয়াং যে এখনো তার গাড়ি চালানোর সময় হয় নাই। কম বলে না, কম বয়সে গাড়ি চালানো, খুব বেশি কম বয়সে গাড়ি চালানো ঠিক না, বুঝো না? এরকম আর কি। সে তার বয়স এতটাই কম যে, বা সে এতটাই ইয়াং যে তার এখনো গাড়ি চালানোর বয়স হয় নাই বা গাড়ি চালানোর সময় হয় নাই। এই ধরনের এক্সপ্রেশন দিতে আমাদের কি ইউজ হয়? হি ইজ টু ইয়াং টু ড্রাইভ আ কার। অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে তারপর ভার্ব হবে টু প্লাস ভি ওয়ান বা ভার্বের বেস ফর্ম। পরেরটা দেখো, দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি, ক্যারি দেওয়া আছে। এই জি দ্য লোড, তারপরে হচ্ছে এই দ্য লোড হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর কি আছে? যে টু প্লাস হ্যাভি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, টু প্লাস অ্যাডজেক্টিভ আছে। এখন টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তারপরে যে ভার্ব থাকবে, ভার্ব কি হবে স্যার? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে বা ভি ওয়ান হবে। তাহলে অ্যান্সার হবে কি? টু ক্যারি। টু ক্যারি, ক্যারি মানে হচ্ছে বহন করা। এই ক্যারি ওয়ার্ডটার অর্থ কি বলো তো? বহন করা। তাহলে কি বোঝাচ্ছে দেখো, দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। এই হ্যাভি অর্থ হচ্ছে ভারী। এই যে হ্যাভি, হ্যাভি মানে কি বলতো? ভারী। লোডটা এতটাই ভারী যে আমি এটা বহন করতে পারি না। লোডটা এতটাই ভারী যে আমি এটা বহন করতে পারি না। দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। আচ্ছা ফাইন, পরেরটা দেখো। এই যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর কি আছে? টু প্লাস অ্যাডজেক্টিভ আছে। এই যে টু আর পর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ পাইলে তারপর ভার্ব কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু বাই হবে। টু বাই। দ্য হি ইজ টু পোর টু বাই ক্লোথস। এর মানে কি স্যার? এই যে বলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। সে এতটাই গরিব যে সে আসলে কি করতে পারে না, সে কাপড় কিনতে পারে না। হি ইজ টু পোর টু বাই ক্লোথস। সে এতটাই গরিব যে সে কাপড় কিনতে পারে না। ফাইন, আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছ। রুল 21 ডান। আমি আবার একটু সামারাইজ করে দেই। যখন কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের পর তুমি টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পাবা, টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পাবা, তারপরে ভার্ব কি বসাবা? টু প্লাস ভার্বের বেস ফর্ম। কথা কি বুঝতে পারতেছো? মাথায় ঢুকছে? আশা করি রুল 21 ডান। এইবার আসো রুল 22। এই রুল 22টা হচ্ছে রুল 21-এর একটা অংশ। ওটা ছিল আমাদের
সিম্পল সেন্টেন্স আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কথা কি বুঝতে পারতেছো? ওইখানে আমরা কি করছিলাম স্যার, এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা কেমন ছিল স্যার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু, এরকম ছিল না? এখন রুল 22 কি হয়েছে? এই যে টু আছে না, আমি একটু দেখাই রুল 22 কি হয়েছে। এই যে টু, এই টু এর জায়গায় বসছে সো, আর এই টু এর জায়গায় বসছে হচ্ছে দ্যাট। তারপরে দ্যাট এর পরে কি আসবে? সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান। বুঝতে পারতেছো? এইটাই তো এই স্ট্রাকচারটি মনে রাখো যে এই স্ট্রাকচারটা কি স্যার? যে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর কি আসছে স্যার? সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর কি দ্যাট। এই সো কোথায় বসছে? ওই যে এর আগে রুলসে যে টু ছিল না, টু, এই টু এর জায়গায় বসছে সো, আর এর আগে ছিল না টু প্লাস ভি ওয়ান, এই টু এর জায়গায় বসছে দ্যাট। তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, পুরো স্ট্রাকচারটা মনে রাখতে হবে, অনেক কাজে দিবে। এখন পরীক্ষায় কোন জায়গাটায় থেকে প্রশ্ন আসবে স্যার একটু ভালো করে বুঝো। পরীক্ষায় প্রশ্ন আসবে স্যার এই জায়গাটা থেকে, এই যে ক্যান নট অথবা কুড নট, যে জায়গাটা মার্ক করে দিছে ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান অথবা ভার্বের বেস ফর্ম, এটা ভি ওয়ান অথবা বেস ফর্ম অফ ভার্ব, ভি ওয়ান অথবা বেস ফর্ম অফ ভার্ব। কথা কি বুঝতে পারতেছো? পরীক্ষা একটু দেওয়াই থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর দ্যাট, তারপর আবার সাবজেক্ট। এই সাবজেক্টের পরে ভার্বের জায়গায় এই জায়গাটা গ্যাপ দিয়ে দিবে। এখন এখানে ভার্বের ফর্ম কি হবে? এই যে সাবজেক্টের পরে, এই সাবজেক্টের পরে ভার্বের ফর্ম কি হবে? ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান বেস ফর্ম অফ ভার্ব। এই জায়গাটা মনে রাখো। যদি কোনো সেন্টেন্সে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা দ্যাট পাও, যদি কোনো একটা সেন্টেন্সে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা প্লাস দ্যাট পাও, তারপরে সাবজেক্টের পরে ভার্ব কি হবে? ক্যান নট অথবা কুড নট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। কথা কি বুঝতে পারতেছো? আসো আমি এটা কোশ্চেনটা সলভ করে দিই। দেখো কি বলছে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। তাহলে এই সেন্টেন্সটা খেয়াল করো, এই যে এখানে আমি সো পাইলাম, রাইট, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর আমি সো পাইলাম, পাইছি। তারপর যে উইক হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পাইছি না? পাইছি। তারপর আমি কি পাইলাম স্যার? দ্যাট পাইলাম। তাহলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, তারপরে সাবজেক্ট আসছে, এই সাবজেক্টের পরে ভার্বটা কি হবে স্যার? বললাম না ওই জায়গাটাতেই প্রশ্নটা আসবে। এখানে হবে ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান। বুঝতে পারতেছো? এই যে এই জায়গাটা থেকে প্রশ্ন আসতেছে ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান। এখন তোমার প্রশ্ন হইতে পারে স্যার কখন ক্যান নট কখন কুড নট? যখন এই যে ভার্বটা, এই ভার্বটা যখন ভি ওয়ান অথবা প্রেজেন্টে থাকবে, এই ভার্বটা যখন প্রেজেন্টে থাকবে তখন আমি বসাবো কি স্যার? ক্যান নট। আর এই ভার্বটা যদি যখন আমাদের ভি2 তে থাকবে, ভি2 বা পাস্টে থাকবে, এই ভার্বটা যখন পাস্টে থাকবে, মানে এই যে প্রথম সোয়ের আগে যে ভার্বটা আছে, এই ভার্বটা যদি ভি2 বা পাস্টে থাকে তখন আমি বসাবো কি স্যার? কুড নট। কারণ আমরা জানি, মনে রাখবা, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুসারে একটা সেন্টেন্সের একটা ভার্ব যদি পাস্ট হয় আরেকটাও পাস্ট হবে, একটা সেন্টেন্সের একটা ভার্ব যদি প্রেজেন্ট হয় আরেকটাও প্রেজেন্ট হয় নরমালি। এখন এইটা যখন পাস্ট তখন এটাও পাস্ট হবে, তো কোনটা পাস্ট? কুড পাস্ট। আর এটা যখন প্রেজেন্ট তখন এটাও প্রেজেন্ট হবে, কোনটা প্রেজেন্ট? ক্যান নট প্রেজেন্ট। কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা ফাইন, চলো এবার আমরা সলভ করি কোশ্চেনটা। তাহলে বলছে দ্য ম্যান ইজ সো উইক, লোকটা এতটাই দুর্বল যে, এই সো মানে হচ্ছে এতটাই, এই সো মানে কি? এতটাই। আর দ্যাট মানে যে, ঠিক আছে? তো লোকটা এতটাই দুর্বল যে, দ্য ম্যান ইজ সো উইক, লোকটা এতটাই দুর্বল, দ্যাট যে, হি, সে, ড্যাশ। এখন ড্যাশের মধ্যে কি আসবে স্যার? আমি জানি সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট পাইলে সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান হবে। এখন ক্যান নট না কুড নট? এখন আমরা দেখবো এই যে ইজ আছে, এটা কি প্রেজেন্ট না পাস্টে আছে স্যার? এই যে ভার্ব, এই ভার্বটা প্রেজেন্টে আছে। এই ভার্বটা প্রেজেন্ট থাকলে এখানে আমার আসবে কি? আসবে স্যার ক্যান নট আসবে। তাহলে কি হবে স্যার? ক্যান নট, হি ক্যান নট ওয়াক। লোকটাই এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, লোকটাই এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। পরেরটা দেখো, এটা তো ডান। দ্য ম্যান ওয়াজ সো উইক, আগের সেন্টেন্স এখানে ছিল ইজ, এখানে হচ্ছে ওয়াজ, যে এই যে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটা এতটাই দুর্বল ছিল যে, হি, এবার কি হবে বলো তো? ক্যান নট না কুড নট? এইবার দেখো এখানে ওয়াজ দেওয়া আছে, মানে সেম সেন্টেন্সটা আমি দিচ্ছি, এটাই যে সেন্টেন্স, এটা সেই সেন্টেন্স, শুধু এখানে ছিল ইজ প্রেজেন্ট, এখানে ওয়াজটা হয়ে গেছে পাস্ট, এখানে ওয়াজটা ছিল পাস্ট। তো যেহেতু এটা পাস্ট, তার মানে এই সাবজেক্টের পরে কি আসবে? যে হি এর পরে সাবজেক্ট ভার্ব কি হবে? ক্যান নট না কুড নট? কুড নট আসবে, কারণ এই ভার্বটা যেহেতু পাস্ট তার মানে এটাও পাস্ট। এই ভার্বটা ছিল প্রেজেন্ট, তার মানে এটা আমি ক্যান নট প্রেজেন্টে রাখছি। এই ভার্বটা যদি পাস্ট তার মানে এটাও পাস্টে রাখবো। তাহলে অ্যান্সার কি হবে স্যার? কুড নট। অ্যান্সার কি হবে স্যার? কুড নট। দ্য ম্যান ওয়াজ সো উইক, লোকটা এতটাই দুর্বল ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতো না। আচ্ছা বুঝলাম, পরেরটা আসি। শি ওয়াক সো কুইকলি, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের পরে যে সো, সে এতটাই
দ্রুত হাঁটলো দ্যাট যে, সে এতটাই দ্রুত হেঁটেছিল যে আই ড্যাশ হার, আই ফলো হার, অর্থাৎ আমি তাকে ফলো করতে পারি নাই। সে এতটাই দ্রুত হাঁটলো যে আমি তাকে ফলো করতে পারি নাই, অর্থাৎ আমি আমি তার পিছনে নিয়েছিলাম, কিন্তু সে এতটাই দ্রুত দ্রুত হেঁটে গেছে যে আমি তাকে আর ফলো করতে পারি নাই, অনুসরণ করতে পারি নাই। আচ্ছা, এখন এই যে সো, এই কুইকলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, রাইট? এই জি, সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলে, তারপর দ্যাট থাকলে, এই সাবজেক্টের পরে কি আসবে স্যার? রুলস অনুযায়ী ক্যান নট অথবা কুড নট প্লাস ভি1। এখন ক্যান নট না কুড নট বসাবো। এই যে ওয়ার্কড, ওয়ার্ক কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে? ওয়ার্কড স্যার আমাদের পাস্টে আছে, তো পাস্ট থাকলে আমরা বসাবো কি স্যার? কুড নট। তাহলে দ্যাট আই কুড নট, দ্যাট আই কুড নট ফলো হার, রাইট? সে এতটাই দ্রুত হাঁটলো যে আমি তাকে ফলো বা অনুসরণ করতে পারি নাই। আশা করি ডান, বুঝতে পারছো? তাহলে রুল এটা কত নাম্বার ছিল? রুল 22 আমাদের ডান। এবার আমরা চলে যাব রুল 23। একটু বলে রাখি, রুল 23টা একটু আমার কথা মনোযোগ সহকারে শোনো। রুল 23 হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, শর্তযুক্ত বাক্য। এইটা একটু ধৈর্য সহকারে আমি একদম টাইম নিয়ে পড়াবো, একটু টাইম নিয়ে পড়াবো, একটু আমার সঙ্গে সঙ্গে একটু ভালো করে বুঝো। খুবই 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 ইম্পর্টেন্ট রুলস। কন্ডিশনাল সেন্টেন্সগুলা রাইট ফর্ম ভার্বে কাজে লাগে, কন্ডিশনাল সেন্টেন্সগুলা কম্পিটিং সেন্টেন্সে কাজে লাগে, কন্ডিশনাল সেন্টেন্সগুলা স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ এখানে কাজে লাগবে, আবার কন্ডিশনাল সেন্টেন্সগুলা তোমার কানেক্টরসও কাজে লাগবে। বুঝা গেছে? কানেক্টরস এগুলো ইউজ হয়। সো খুব ভালো করে ক্লাসটা করো। আচ্ছা ফাইন, তো টপিক হচ্ছে আমাদের কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা ফাইন, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি বলতো? শর্তযুক্ত বাক্য। এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? এই কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। আমার কথা আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। তার মানে যেই বাক্যে শর্ত থাকে, মনে থাকবে, একটু লিখো, একটু খাতার মধ্যে লিখো। আসিফ স্যার কি বলছে? কি বলছে? সরি, গলায় ভেঙে গেছে। কন্ডিশনাল সেন্টেন্স, হাসিফ স্যার কি বলছে? কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। কি বাক্য স্যার? শর্তযুক্ত বাক্য, অর্থাৎ যে বাক্যে শর্ত থাকে, অর্থাৎ যে বাক্যে কি থাকে স্যার? যে বাক্যে শর্ত থাকে, যে বাক্যে শর্ত থাকে, যে সেন্টেন্সে শর্ত থাকে, এগুলো কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা বাংলায় আমরা কিভাবে শর্ত দিই? বাংলায় আমরা শর্ত দিই যদি দিয়ে। বাংলায় আমরা শর্ত কিভাবে দিই? যদি দিয়ে। এই যদিকে ইংরেজিতে বলা হয় ইফ। যদিকে ইংরেজিতে বলা হয় ইফ, বুঝো নাই? অর্থাৎ আমরা বাংলা যেভাবে যদি দিয়ে সেন্টেন্স তৈরি করি, যদি তুমি চাও তাহলে আমি যাব। এই যে তাহলে আমি যাব, এটার শর্ত কি? যদি তুমি চাও, যদি তুমি পড়াশোনা করো নিয়মিত, তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এই যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এটার শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি তুমি পড়াশোনা করো। এই যে যদি তুমি পড়াশোনা করো, এই যে যদি, যদি দিয়ে সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানাবো, এটাই কন্ডিশনাল সেন্টেন্স। তো যদির ইংরেজি কি হচ্ছে? যদির ইংরেজি হচ্ছে ইফ। এখন ইফ দিয়ে কিভাবে সেন্টেন্সগুলো বানাবো, এগুলোই কন্ডিশনাল সেন্টেন্স। কথাই বোঝা গেছে? মাথায় ঢুকছে? কিভাবে আমি ইফ দিয়ে সেন্টেন্সগুলো বানাবো, ক্রিয়েট করব। আসো এইবার আমরা একটু মেইন জায়গায় চলে আসি। এই জায়গাটা খেয়াল করো। এখন কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার বলো তো স্যার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এই 4 প্রকার কন্ডিশন। আমার সঙ্গে আবার রিপিট করো। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার স্যার? শর্তযুক্ত সেন্টেন্স কয় প্রকার? বাক্য কত প্রকার? 4 প্রকার। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এই 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা কি করব? এই যে জিরো কন্ডিশন, এটা পরে শিখবো। আগে আমরা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এই 3টা শিখবো। জিরো কন্ডিশনটা পরে আসতেছে, ঠিক আছে? আগে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন শিখবো। প্রথমেই চলে আসো, আমি লিখলাম ফার্স্ট কন্ডিশন, কথার কথা ফার্স্ট। ফার্স্ট এ সিও এন লিখলাম, হ্যাঁ? এই সিও মানে হচ্ছে কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন আমি লিখলাম। সবাই একটু খাতায় আমার সঙ্গে সঙ্গে লিখতে পারো, কেমন? আচ্ছা, এখন কন্ডিশনাল সেন্টেন্স মানে কি স্যার? আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে স্যার? ইফ দিয়ে। তো আমি লিখলাম ইফ। ইফের পরে কি আসবে স্যার? মনে রাখবা, ইফের পরে আসবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কমা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো ইফের পরে কি আসবে স্যার? সাবজেক্ট ভার্ব, ভার্ব এখানে ভি1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যে কোনো আসতে পারে, কমা, তারপর আবার কি? তারপর আবার সাবজেক্ট
ভার্ব এখানে কি আসবে স্যার? উইল অথবা ক্যান অথবা মেই, উইল ক্যান মে অথবা শেল আসতে পারে, সমস্যা নাই, প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এইটা একটু খাতার মধ্যে নোট করে নাও। এখন অনেক সময় কি হয়, কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মনে থাকে না। আজকে আমি একদম সহজে তোমাকে মনে করে দিব, তোমার যেন আর ভুল না হয়। যে তুমি জাস্ট এই যে ফার্স্ট কন্ডিশন কষ্ট করে এটা একটু মনে করে রাখো। মনে করার কিছু নাই। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি স্যার? ইফ থাকবে, ইফের পরে কি থাকবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা আবার কি সাবজেক্ট, এই যে ভার্ব অবজেক্ট এক্সটেনশন। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? প্রথমে ইফ থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন যখন এটা ফার্স্ট কন্ডিশন, তুমি কষ্ট করে এটা ফার্স্ট কন্ডিশনটা মনে রাখো, যে ফার্স্ট কন্ডিশনে যে ভার্ব, এই ভার্ব এখানে কি আছে? V1। শুধু ভার্বগুলা চেঞ্জ হবে, যত প্রকার কন্ডিশন আছে শুধু কি চেঞ্জ হবে স্যার? ভার্বগুলা। এখন এই যে ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশন ভার্ব এখানে কি আছে? V1। তো যখন এটা V1 তার মানে এটা ফার্স্ট কন্ডিশন, যখন এটা V1 তার মানে এটা কি কন্ডিশন স্যার? ফার্স্ট কন্ডিশন। আর দ্বিতীয় ক্লজের যে ভার্ব আছে, এই যে প্রথম ক্লজের ভার্ব কি? এই প্রথম ক্লজের ভার্ব ইফ, এই যে ইফ যুক্ত যে ক্লজ, ইফ যুক্ত ক্লজের ভার্ব এখানে কি আছে স্যার? V1। যে ক্লজে ইফ থাকে এটা ইফ ক্লজ, এই যে এই পুরোটা আছে না, এই পুরোটা হচ্ছে ইফ ক্লজ। এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমাদের ইফ ক্লজ, মানে এই ক্লজের মধ্যে ইফ আছে। এই ইফ ক্লজে ফার্স্ট এই ভার্ব কি আছে স্যার? V1। এটা যখন V1 হবে এটা ফার্স্ট কন্ডিশন। আর দ্বিতীয় ক্লজে যে ভার্ব এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লজ। এই ক্লজের ভার্ব কি হবে? উইল অথবা ক্যান অথবা মে অথবা শেল প্লাস V1। এই জায়গাটা মনে রাখো স্যার, আর কিচ্ছু লাগবে না তোমার, আর কিচ্ছু লাগবে না। যে ফার্স্ট কন্ডিশনের ভার্ব এখানে V1 আর এখানে উইল ক্যান মে বা শেল প্লাস V1 একটা হবে। এখন বুঝো, ফার্স্ট কন্ডিশন আমাদের শেষ। এখন বাকি যে সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আমাদের সেম স্ট্রাকচার, শুধু ভার্ব চেঞ্জ হবে, আর কিচ্ছু না, তোমার কিচ্ছু লাগবে না। এই যে স্ট্রাকচারটা না, তুমি এই স্ট্রাকচারটাই মনে রাখো। শুধু মনে রাখবা যে সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন ওখানে ভার্বগুলা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। এন্ড ভার্বগুলা কিভাবে চেঞ্জ হবে এটা একটু খেয়াল করো। তাহলে ফার্স্ট কন্ডিশন তো আমাদের শেষ, এবার আসো সেকেন্ড কন্ডিশন। আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো, আগে তুমি স্ট্রাকচারগুলো একটু ভালো করে মাথায় ঢুকে নাও, এটা খুব বেশি হেল্পফুল হবে তোমার জন্য। এখন আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এবার সেকেন্ড কন্ডিশনে কি হবে? সেম স্ট্রাকচার, এখানে ইফ ছিল এখানেও ইফ হবে, এখানে সাবজেক্ট ছিল এখানেও সাবজেক্ট হবে। এইবার এখানে ভার্ব ছিল এখানেও ভার্ব হবে, ভার্ব। এখানে অবজেক্ট এক্সটেনশন ছিল এখানে অবজেক্ট এক্সটেনশন হবে, কমা। শুধু পার্থক্যটা কি জানো? শুধু পার্থক্যটা ছিল যেহেতু এটা সেকেন্ড কন্ডিশন, এর আগে ছিল আমাদের ফার্স্ট কন্ডিশন, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশন তার মানে ভার্বটাও আমাদের সেকেন্ড হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? এই যে ইফ ক্লজে ফার্স্ট কন্ডিশন ইফ ক্লজ, ফার্স্ট কন্ডিশন তাই ভার্ব ফার্স্ট V1, আর সেকেন্ড কন্ডিশন ইফ ক্লজে যেহেতু এটা সেকেন্ড কন্ডিশন তার মানে ভার্বও আমাদের কি সেকেন্ড, ভার্ব টু, ভার্বও আমাদের কি হবে? সেকেন্ড হয়ে যাবে। মাথায় ঢুকছে? আচ্ছা ফাইন। তারপর কি হবে স্যার? তারপর চলতে থাকবে। তারপর এখানে আছে আবার সাবজেক্ট, আমি এখানে আবার সাবজেক্ট লিখবো, খুব ভালো করে দেখো। তারপর এখানে আছে উইল। এখন আমি কি বলছিলাম? ভার্বগুলা সেকেন্ড হয়ে গেছে না? এই V1 যদি V2 হয়ে গেছে, তো এগুলো তো V2 হয়ে যাবে, এগুলো পাস্ট হয়ে যাবে। এই V1 প্রেজেন্টটা পাস্ট হয়ে গেছে, V2 হয়ে গেছে, তো এগুলো পাস্ট হয়ে যাবে না? এই মডেল ভার্বগুলো পাস্ট হয়ে যাবে না? তাহলে উইলের পাস্ট কি স্যার? উইলের পাস্ট হচ্ছে উড। ক্যানের পাস্ট কি? কুড। এই দুইটাই বেশি ইউজ হয়। মেয়ের পাস্ট কি? মাইট। মাইট তেমন একটা ইউজ হয় না, কম ইউজ হয়। তুমি জাস্ট তোমরা এই দুইটা মনে রাখবা, উড বা কুড। তারপর আছে শেল। শেলের পাস্ট কি? অনেকে বলবা স্যার শেলের পাস্ট তো শুড। শেলের পাস্ট কিন্তু শুড না, শেলের পাস্ট উড। উইলের পাস্ট উড, শেলের পাস্ট শুড। এখন বলবা স্যার শেলের পাস্ট তো আজীবন শুড পড়ে আসলাম, উড কেন হইলো? ভালো করে বুঝো। এখন এইটা আবার আলাদা ব্যাপার আছে, আমি একটু পরে বুঝাচ্ছি, আমি এই ব্যাপারটাকে ক্লিয়ার করি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে কি স্যার? V1, তারপর কি স্যার? V1ই হবে। এই যে এটা V1 ছিল এখানে এটা V1ই হবে, এটাকে আবার V2 বানাই দিও না। কেন স্যার? কারণ এই যে উইল এটা মডেল ভার্ব, ক্যান মে এগুলো মডেল ভার্ব, শেল মডেল ভার্ব, এই যে উড কুড মাইট এগুলো মডেল ভার্ব। যে কোনো মডেল ভার্ব হোক, এটা প্রেজেন্ট হোক আর পাস্ট হোক, যে কোনো মডেল ভার্ব, এগুলো হচ্ছে প্রেজেন্ট মডেল ভার্ব, এগুলো হচ্ছে পাস্ট মডেল ভার্ব। যে কোনো মডেল ভার্ব হোক, এটা প্রেজেন্ট মডেল ভার্ব হোক অথবা পাস্ট মডেল ভার্ব হোক, ওই মডেল ভার্বগুলোর পরে ভার্ব সবসময় V1 বা বেস ফর্মই হবে। আমার কথাই বোঝা গেছে? উইলের পরেও বেস ফর্ম ভার্বের V1 বা বেস ফর্ম, উডের পরে ভার্বের V1 বা বেস ফর্ম, ক্যানের পরে V1 বা বেস ফর্ম, কুডের পরে V1 বা বেস ফর্ম, মেয়ের পরেও V1 বা বেস ফর্ম, মাইটের পরে V1 বা বেস ফর্ম। কারণ মডেল ভার্ব প্রেজেন্ট হোক অথবা পাস্ট হোক, যাই হোক, তারপরে যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্বটা V1 বা বেস ফর্ম হবে। বুঝতে পারতেছো? তারপর কি হবে স্যার? অবজেক্ট বা এক্সটেনশন। ক্লিয়ার? মাথায় ঢুকছে? আচ্ছা শেষ। এবার আসে আমাদের থার্ড কন্ডিশন।
একই স্ট্রাকচার স্যার, সেম স্ট্রাকচার, শুধু ভার্ব চেঞ্জ হবে। শুধু কি হবে স্যার? ভার্ব চেঞ্জ হবে। সেম স্ট্রাকচার, শুধু কি চেঞ্জ হবে স্যার? ভার্ব চেঞ্জ হবে। শুধু কি চেঞ্জ হবে স্যার? ভার্ব চেঞ্জ হবে। এই যে এখানে দেখো, এখানে ইফ ছিল, থার্ড কন্ডিশন এখানে আবার ইফ আসবে। এখানে সাবজেক্ট ছিল, থার্ড কন্ডিশন এখানেও সাবজেক্ট আসবে। এখানে ভি টু ছিল, থার্ড কন্ডিশন এবার ভি থ্রি হবে। থার্ড কন্ডিশন এখানে কি হবে স্যার? এখানে ছিল ভি ওয়ান, ফার্স্ট কন্ডিশনে এটা ভি ওয়ান, ইফ ক্লজে এটা ভি ওয়ান, এটা ইফ ক্লজে ভি টু, সেকেন্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন এখানে ভি থ্রি হবে না? এখানে আমি লিখলাম ভি থ্রি। এখন একটা কথা মনে রাখবা, যে এই যে ভি থ্রি, এই ভি থ্রির পূর্বে একটা আমাদের হেড লাগবে স্যার, এক্সট্রা। কি লাগবে স্যার? হেড, থার্ড কন্ডিশনে। এখন হেড কেন লাগবে স্যার? এখানে তো কিছু লাগে নাই। ভালো করে বুঝো, এখানে যে ভি ওয়ান আর ভি টু ছিল, শুধু ভি ওয়ান দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়, শুধু ভি টু দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়, কিন্তু শুধু ভি থ্রি দিয়ে কখনো সেন্টেন্স তৈরি করা যায় না। বুঝতে পারতেছো? এটা নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। শুধু ভি থ্রি দিয়ে সেন্টেন্স হয় না, শুধু ভি ওয়ান দিয়ে সেন্টেন্স হয়, শুধু ভি টু দিয়ে সেন্টেন্স হয়, শুধু ভি থ্রি দিয়ে সেন্টেন্স হয় না। এই কারণে তার পূর্বে একটা অক্সিলারি লাগবে, সেটা হচ্ছে হেড। বুঝতে পারছো? তারপরে কি লাগবে স্যার? এখানে অবজেক্টিভ এক্সটেনশন আছে, এখানে অবজেক্টিভ এক্সটেনশন, ফাইন। তারপরে আসবে কমা। কথাই বুঝতে পারছো? তাহলে আমি কি চেঞ্জ দেখলাম স্যার? তাহলে ফার্স্ট কন্ডিশনে ইফ ক্লজের এখানে ছিল ভি ওয়ান, সেকেন্ড কন্ডিশনে ইফ ক্লজ এখানে ছিল ভি টু, থার্ড কন্ডিশনে ইফ ক্লজ এখানে ছিল কি? হেড প্লাস ভি থ্রি। এই যে হেড প্লাস ভি থ্রি, দেখো শুধু বাকি সব সেম, শুধু ভার্ব চেঞ্জ হবে, আর কিচ্ছু না। বাকি সব সেম, শুধু কি চেঞ্জ হবে? ভার্ব চেঞ্জ হবে। তারপর কি আছে স্যার? এখানে সাবজেক্ট, আমি আবার সাবজেক্ট লিখলাম, ফাইন। তারপর এখানে কি আছে স্যার? উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান, তাই না? একটু মনোযোগ দাও। তারপর এখানে কি আছে? উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। আচ্ছা, এটা তো সেকেন্ড কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশনে ছিল উইল, ক্যান, মে, শিল প্লাস ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনে উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। থার্ড কন্ডিশনে কি হবে? এই থার্ড কন্ডিশনে এই যে এগুলার সঙ্গে একটা হ্যাভ যুক্ত হবে। এখানে ছিল উড, এখানে একটা হ্যাভ যুক্ত হবে, এটা হয়ে যাবে উড হ্যাভ। কি হবে স্যার? উড হ্যাভ। আমি একটু সুন্দর করে লিখে দিই, উড হ্যাভ, WOULD, উড হ্যাভ। তারপর এখানে ছিল কুড, এটা হয়ে যাবে কুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ। তারপর এখানে ছিল মাইট, এখানে হয়ে যাবে কি? মাইট হ্যাভ, মাইট হ্যাভ প্লাস। তারপর এখানে ছিল ভি ওয়ান। এইবার দেখো যে উইলের পরে ভি ওয়ান, উডের পরেও ভি ওয়ান, কিন্তু এখানে কি আছে স্যার? উড হ্যাভ। শুধু উড নাই, এখানে কি আছে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এখন আমাকে বলো, এই যে উড হ্যাভ আছে, কুড হ্যাভ আছে, মাইট হ্যাভ আছে, হ্যাভের পরে কি ভি ওয়ান হয়? হ্যাভের পরে কি হয়? সবসময় ভি থ্রি হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, আমরা পড়ছি না টেন্সে? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভি থ্রি হয়। তাই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলোর পরে কি হবে স্যার? ভি থ্রি হবে, ভি থ্রি প্লাস ভি থ্রি। কথাই বুঝতে পারতেছো? প্লাস কি হবে স্যার? ভি থ্রি। তারপরে কি হবে? তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, যাই আসুক, অবজেক্ট বা এক্সটেনশন, শেষ হয়ে গেছে। তাহলে স্যার কোন জায়গাটা চেঞ্জ হলো স্যার? এই যে ফার্স্ট কন্ডিশন এখানে ছিল উইল, ক্যান, মে প্লাস ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশন এখানে কি হয়ে গেছে? উইলের পাস্ট হয়ে গেছে, ক্যানের পাস্ট হয়ে গেছে, মেয়ের পাস্ট হয়ে গেছে, উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। এই যে আর থার্ড কন্ডিশন এখানে কি আসছে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। তোমাকে কষ্ট করে জাস্ট এই ভার্বগুলো মনে রাখো, বাকি সব সেম। আবার বুঝাই, ফার্স্ট কন্ডিশনে কি হবে স্যার? কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম স্ট্রাকচারটা মনে রাখো। কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ দিয়ে শুরু হবে। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি দিয়ে শুরু হবে স্যার? ইফ। তারপর কি থাকবে? এই যে ইফ দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার বলি, কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হবে যে কোনো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। এবার ফার্স্ট কন্ডিশনে ভার্ব ফার্স্ট, সেকেন্ড কন্ডিশনে ভার্ব সেকেন্ড, আর থার্ড কন্ডিশনে এই ভার্ব কি? হেড প্লাস ভি থ্রি। ফার্স্ট কন্ডিশনে এই ভার্বটা হবে উইল, ক্যান, মে বা শেল প্লাস ভি ওয়ান। সেকেন্ড কন্ডিশনে এটা হয়ে যাবে কি? সেকেন্ড, এগুলার সেকেন্ড। উইলের সেকেন্ড কি? উড, ক্যানের সেকেন্ড কুড, মের সেকেন্ড মাইট, শেলের তো সেকেন্ড উডি হয়, তারপরে ভি ওয়ান। আর থার্ড কন্ডিশনে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। এই তো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। কষ্ট করে এগুলো একটু তোমাকে মনে রাখতেই হবে, মাস্ট। এই যে এই স্ট্রাকচারগুলো অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায়। কষ্ট করে একটু শিখে নাও, এগুলো না শিখে তোমার কোনো উপায় নেই, ইংরেজিগুলো শিখতে হবে। তাহলে আমাদের এই যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন শেষ। এবার আরেকটু বিষয় মনে রাখতে হবে, এই যে আমাদের থার্ড কন্ডিশন না, এই থার্ড কন্ডিশনে মাঝে মাঝে একটু ঘুরাই দেয়। কিরকম ঘুরাই দেয় এটা মনে রাখতে হবে। কিরকম ঘুরাই দেয় দেখো, এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি আছে না, অনেক সময় এরকম হইতে পারে, খুব খেয়াল করো। এই যে মিস্টার হেড, এই যে হেড আছে না, এই হেড এই থার্ড কন্ডিশনে এই হেড একটু জাউরামি করে। এই হেড কি করে? লাভ দিয়ে সে ইফের জায়গায় চলে আসে, ইফকে সে কিক আউট করে বের করে দেয়। মানে থার্ড কন্ডিশন, এটাও আরেকটা থার্ড কন্ডিশন, মানে এটা তো থার্ড কন্ডিশন আমি শিখলামই,
মানে থার্ড কন্ডিশনে একটু ঘুরাই দিতে পারে, প্যাচ করে দিতে পারে। এই হেডটা কি করে লাফ দিয়ে ইফের জায়গায় চলে আসতে পারে, তখন স্ট্রাকচার কেমন হবে? সেন্টেন্স স্ট্রাকচার। তো হেড যদি ইফের জায়গায় চলে আসে তাহলে কি হবে স্যার? হেড প্লাস, তারপর এখানে কি আছে? সাবজেক্ট প্লাস, এখানে তার হেড বসবে না কারণ হেড তো এখানে ইফের জায়গায় চলে আসছে। তারপর কি V3 প্লাস অবজেক্ট এক্সটেনশন। তাহলে অর্থাৎ এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুইটাই থার্ড কন্ডিশন। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 এটাও থার্ড কন্ডিশন। আবার হেড যদি ইফের জায়গায় চলে আসে, হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট এক্সটেনশন, এটাও আমার থার্ড কন্ডিশন। তাহলে এই অবজেক্ট এক্সটেনশনের ভার্ব কি হবে? এইখানে যেমন ছিল থার্ড কন্ডিশনে, এই যে হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, এখানে ভার্ব ঠিক এটার মতোই হবে। এর পরবর্তী ভার্ব ঠিক সেম স্ট্রাকচার, এই স্ট্রাকচার এটার মধ্যে হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। মানে পরের অংশে কোনো ঝামেলা নাই থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশনে পরের অংশ সেম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, এটা সেম। শুধু চেঞ্জ হচ্ছে কোথায়? এই দুইটা। পরীক্ষা এটাও দিতে পারে, এটাও দিতে পারে। কথা কি বুঝতে পারতেছো? ফাইন। এবার আসো আমি একটা এক্সাম্পল দিই। চলো আমি একদম সহজ একটা এক্সাম্পল দিব, মানে কঠিন কোনো এক্সাম্পল দিব না, তুমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝো। অনেকে বলবা স্যার আপনি তো সহজ এক্সাম্পল দিয়ে পড়াইছেন, পরীক্ষা তো এত সহজ আসে না। পরীক্ষা তো প্যাসেজ, তোমার পরীক্ষা তো তোমাকে রাইট ফর্ম ভার্ব, এইভাবে সেন্টেন্সের রাইট ফর্ম ভার্ব দিবে না, তোমাকে প্যাসেজ সলভ করতে হবে। এখন তোমাকে তো আগে বেসিক স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং করার জন্য তোমাকে সেন্টেন্স দিয়ে আমি সহজভাবে বুঝাচ্ছি। মানে বুঝার সময় তুমি রুলসগুলো সহজ এক্সাম্পল দিয়ে বুঝো, সহজ এক্সাম্পল দিয়ে রুলসগুলো মনে রাখো। তারপরে আমি তো যত বোর্ড কোশ্চেন আছে, যত কলেজের যত কঠিন কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন আমি সলভ করবো। অ্যাটলিস্ট 70 থেকে 80টা কোশ্চেন আমি সলভ করাবো আমার এই কোর্সে, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবার আসো আমরা এক্সাম্পল দিই। আমরা তো 3টা থার্ড কন্ডিশন শিখলাম, এবার আসো আমরা এক্সাম্পল দিই। 0 কন্ডিশন বাকি আছে, পরে শিখাচ্ছি, আগে এগুলোর এক্সাম্পল দিই। সহজ একটা এক্সাম্পল দিই, কথার কথা। যেমন ধরো আমি প্রথমে বললাম ফার্স্ট সেন্টেন্স, ইফ ইউ ওয়ান্ট কমা আই ড্যাশ গো, এটা একদম সহজ সেন্টেন্স। আচ্ছা, এটা একটা সেন্টেন্স। তারপরে আবার দেখি, ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চাইতে আমি যেতাম, আই ড্যাশ গো, ঠিক আছে? তারপর কি হবে বলো তো? ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, তুমি যদি চেয়ে থাকতে, আই গো, আমি গিয়ে থাকতাম। ফাইন। আরেকটা সেন্টেন্স দিচ্ছি, ইফ এখানে তো ইফ থাকবে না, এখানে হ্যাডটা ইফের জায়গায় চলে আসবে। তাহলে কি হবে স্যার? হ্যাড ইউ ওয়ান্টেড আই ড্যাশ গো। আচ্ছা ফাইন, এই তো আমাদের হয়ে গেল। ফাইন, এখন একটু মনোযোগ দাও। এখানে আমি 4টা সেন্টেন্স লিখলাম। এখন দেখো প্রত্যেকটা সেন্টেন্সে স্যার ইফ দিয়ে শুরু হয়েছে, রাইট? কি দিয়ে শুরু হয়েছে? ইফ, যদি দিয়ে শুরু হয়েছে। আর এখানে হ্যাড তো ইফের জায়গায় চলে আসছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এই সবগুলো আমাদের কি সেন্টেন্স আর? কন্ডিশনাল সেন্টেন্স। এই সবগুলা কন্ডিশনাল সেন্টেন্স, শর্তযুক্ত বাক্য। কারণ প্রত্যেকটা সেন্টেন্সের শর্ত আছে। শর্ত আমি কি দিয়ে দিছি? ইফ দিয়ে দিছি। যদি তুমি চাও, যদি তুমি চাইতে, যদি তুমি চেয়ে থাকতে, যদি তুমি চেয়ে থাকতে। এখন কন্ডিশনাল সেন্টেন্স। এবার আসো আমরা দেখবো কোনটা কোন কন্ডিশনে পড়ছে। এখন কোনটা ফার্স্ট কন্ডিশন, কোনটা সেকেন্ড, থার্ড, এটা কি দেখে বুঝবো? এটা স্যার ভার্ব দেখে বুঝবো। ভার্ব কি দেখে বুঝবো স্যার? দেখি ভার্ব দেখে বুঝবো। ফার্স্ট কন্ডিশনে ভার্ব এখানে V1, সেকেন্ড কন্ডিশনে ভার্ব এখানে V2, থার্ড কন্ডিশনে ভার্ব এখানে হেড প্লাস V3। ফার্স্ট কন্ডিশনে ভার্ব এখানে উইল বা ক্যান বা মে প্লাস বা শেল প্লাস V1, সেকেন্ড কন্ডিশনে উড, কুড, মাইট প্লাস V1, থার্ড কন্ডিশনে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। আচ্ছা চলো আমরা তাহলে সলভ করি। এখন এই যে এই কন্ডিশন ইফ ইউ ওয়ান্ট, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কিসে আছে স্যার? এটা ভার্বটা V1 এ আছে না? তার মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, ইফ যুক্ত সেন্টেন্সে আমাদের V1 আছে। তার মানে এটা কোন কন্ডিশন? এটা ফার্স্ট কন্ডিশন। এটা যেহেতু V1, তার মানে এটা ফার্স্ট কন্ডিশন। এখন ফার্স্ট কন্ডিশনে পরবর্তী যে ক্লজ আছে, এই ক্লজটা কি হয় স্যার? এই যে একটু আগে শিখছিলাম ফার্স্ট কন্ডিশনে, এই যে ফার্স্ট কন্ডিশনে পরবর্তী ক্লজ কি হয়? উইল বা ক্যান বা মে বা শেল প্লাস V1 হয়। তার মানে আমি কি করব? এই জায়গাটায় উইল, ক্যান, মে বা শেল প্লাস V1 বসালে হবে। তা আমি উইল নিলাম, উইল ইউজ করাই ভালো, এগুলো সহজ। উইল গো। তাহলে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই উইল গো, আমি যাব। যদি তুমি চাও আমি যাব, আই উইল গো। ওকে ফাইন। সেকেন্ড কন্ডিশনে কি আছে স্যার? এই যে V1টা আমি এটাকে V2 বানাই দিছি, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্টেড, জাস্ট V1টাকে V2 বানাই দিয়েছি, তার মানে এটা সেকেন্ড কন্ডিশন হয়ে গেছে। ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চেয়ে থাকতে। এখন যখন এটাকে V2 বানাই দিছি, এটা তো সেকেন্ড কন্ডিশন হয়ে গেছে। তো সেকেন্ড কন্ডিশনে পরে ভার্ব কি হয়? এই উইলটাও উড হয়ে যাবে। উইলটা পাস্ট হয়ে যাবে না? উড হয়ে যাবে না? তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? এই যে সেকেন্ড কন্ডিশনে ভার্ব কি হয়? এই যে সেকেন্ড কন্ডিশনে ভার্ব উড, কুড, মাইট প্লাস V1। তার মানে আমি এখানে কি করব স্যার? সরি,
আমি এখানে উড বসাবো, আই উড গো। ইফ ইউ ওয়ান্টেড, তুমি যদি চাইতে, আই উড গো, আমি যেতাম। তুমি যদি চাইতে আমি যেতাম, তুমি যদি চাও আমি যাব। আচ্ছা ফাইন, পরেরটা। এবার ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, দেখছো হ্যাড প্লাস, এটা কি আছে স্যার, হ্যাড প্লাস ভি3, তার মানে কি ইফ যুক্ত সেন্টেন্সে হ্যাড প্লাস ভি3, কোন কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশনে এই পরবর্তী ক্লজ কি হয়, পরবর্তী ক্লজে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 হয়। তার মানে আমি এখানে উড হ্যাভ বসাবো, উড হ্যাভ, কুড হ্যাভ দিলে হবে সমস্যা নাই, উড হ্যাভ ইউজ করে ভালো, মানে উড গুলো ইউজ করে সবচেয়ে ভালো আর কি, সেফ। উড হ্যাভ গন, তুমি যদি চেয়ে থাকতে আমি অবশ্যই গিয়ে থাকতাম। ফাইন। এখন এই যে থার্ড কন্ডিশন আরেকভাবে আসতে পারে, এই হ্যাডটা অনেক সময় ইফের জায়গায় চলে আসতে পারে, দেখাছিলাম না, এই যে হ্যাডটা লাভ দিয়ে ইফের জায়গায় চলে আসতে পারে, এটা আমার থার্ড কন্ডিশন। এই যে দেখছো এই হ্যাডটা আগে চলে আসছে, তাহলে হ্যাড ইউ ওয়ান্টেড, এটাও সেম আনসার। থার্ড কন্ডিশনের এই যে এক্সট্রা যে ইয়ার্ড আছে, রুস্ট আছে, এটাও ঠিক এটার মতোই, এখানে যেমন ছিল এখানে তাই হবে। তাহলে কি হবে স্যার, আই উড হ্যাভ গন, উড হ্যাভ গন, তুমি যদি চেয়ে থাকতে আই উড হ্যাভ গন, আমি অবশ্যই যেতাম, আমি গিয়ে থাকতাম। বুঝতে পারতেছো? তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের ডান। খুব কঠিন লাগছে তোমার কাছে, সহজ না? আচ্ছা, বারবার বলি, এই কন্ডিশনাল সেন্টেন্স কয় জায়গায় কাজে লাগবে, 4 জায়গায় কাজে লাগবে। রাইট ফর্ম অফ ভার্ব, স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স, ইভেন কানেক্টরস। এই যে ইফের ব্যবহারটা কানেক্টরসে আসে, প্রায় সময় আসে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এইবার আমাদের বাকি রইল কি স্যার, আমাদের বাকি রইল একটা কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের এই যে জিরো কন্ডিশন। আসো এবার জিরো কন্ডিশনটা আমি একটু লিখে লিখে বুঝাই। হ্যাঁ, জিরো কন্ডিশন একটু লিখে লিখে বুঝাই। সবাই একটু টাইটেল দাও, জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন মানে কি? জিরো কন্ডিশন নিয়ম অনুযায়ী আমাদের জানি কন্ডিশনাল সেন্টেন্স কি দিয়ে শুরু হবে, ইফ দিয়ে শুরু হবে। আগামী স্ট্রাকচারটা লিখি, জিরো কন্ডিশন স্ট্রাকচার এরকম হবে, প্রথমে ইফ থাকবে, তারপর কি থাকবে, সাবজেক্ট, তারপর আমাদের কি থাকবে, ভি1, তারপর আমাদের কি থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন, কমা, ইফ ক্লজ শেষ। ইফ ক্লজে কি থাকবে, সাবজেক্ট, মানে যেটা নরমালি হয়, ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হবে আমাদের স্যার ভি1। তারপর কি থাকবে স্যার, কমা, তারপর কি থাকবে, সাবজেক্ট প্লাস, এইটাও আমাদের ভি1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে জিরো কন্ডিশনের বিশেষত্বটা কি? জিরো কন্ডিশন বিশেষত্ব হচ্ছে, জিরো কন্ডিশনে দুইটা ভার্বই ভি1 হয়, এটাও ভি1 হবে, এইটাও ভি1 হবে, দুইটাই আমাদের ভি1 হয়। কথাই বুঝতে পারতেছো? জিরো কন্ডিশনে ইফ ক্লজের যে ভার্ব, এই যে এই ক্লজটাকে বলা হয় ইফ ক্লজ। কেন বলতো? কারণ এখানে ইফ আছে, এই ক্লজে আমাদের ইফ আছে, তাই এটা নাম হচ্ছে ইফ ক্লজ। ইফ ক্লজের যে ভার্ব, এটাকে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, দরকার নাই, জাস্ট মনে রাখো ইফ ক্লজ। ইফ ক্লজের যে ভার্ব, এই ভার্বটা ভি1 আছে, ইভেন পরবর্তী ভার্বটাও স্যার ভি1 হবে। এখন এইটা কখন হয়? এটা তখনই হবে যখন যখন সেন্টেন্সটা আমাদের ইউনিভার্সাল ট্রুথ হবে। সেন্টেন্সটা আমাদের কি হবে স্যার, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হবে। অথবা স্যার সেন্টেন্সটা আমাদের সায়েন্টিফিকলি প্রুভড বুঝাবে, সায়েন্টিফিকলি প্রুভড মানে বৈজ্ঞানিকভাবে সত্য কোনো কিছু, চিরন্তন সত্য কোনো কিছু, বৈজ্ঞানিকভাবে সত্য বা প্রমাণিত কোনো কিছু। অথবা স্যার যখন আমাদের সেন্টেন্সটা হবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কোনো কর্ম হবে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই সিচুয়েশনগুলো দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স হয়, আর এর আগে তো আমরা শিখছি, এইটা মনে হয় রাইট ফর্ম ভার্বের আমি সেকেন্ড রুলে শিখেছি, সেকেন্ড কি থার্ড রুলে, সেকেন্ড রুলে শিখেছি। যে কোনো সেন্টেন্স, এটা যেমনই হোক, এটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সায়েন্টিফিকলি প্রুভড হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তখন ওই সেন্টেন্সের সবগুলা ভার ভি1ই হয়। বুঝতে পারতো? সবগুলা ভার ভি1 হয়। আচ্ছা ফাইন, এটাই জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন ইফ থাকবে, এটাও ভি1, এটাও ভি1, দুইটা ভার ভি1। কেন ভি1 স্যার? কারণ এটা জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কখন হয়? ইউনিভার্সাল ট্রুথ হলে, মানে সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ হলে আমাদের দুইটা ভারই ভি1 দিতে হবে। আসো আমি এক্সাম্পল দিই। এক্সাম্পল এরকম ধরো, ইফ ইউ, কথাটা কথা, ইফ ইউ হিট ওয়াটার, ইফ ইউ হিট ওয়াটার, পানিকে যদি তুমি তাপ দাও, পানিকে যদি তুমি কি দাও, তাপ দাও, তারপরে ইট বয়েল। এই বয়েল মানে কি স্যার? সিদ্ধ হওয়া। পানি সিদ্ধ হয় না? পানি সিদ্ধ হয় না বলতো? পানিকে তাপ দিলে পানি কি হয়? সিদ্ধ হয় না? পানিকে তাপ দিলে পানি সিদ্ধ হয় না, এটাই বয়েল। এখন খুব ভালো করে শোনো স্যার, খুব ভালো করে শোনো, কেমন? ওকে ফাইন। দেখো ইফ, আচ্ছা এবার দেখো, এই যে সেন্টেন্সটা আমাদের, এই সেন্টেন্সটা আমাদের এখানে ইফ আছে, তার মানে এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্স।
এখন কন্ডিশন সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এবং জিরো কন্ডিশন। এখন এটা কিন্তু জিরো কন্ডিশনের এক্সাম্পল। কিভাবে জিরো কন্ডিশন এক্সাম্পল স্যার? কারণ হচ্ছে এই সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ। এই সেন্টেন্সটা কি স্যার? এই ফুল সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ। এই ফুল সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথকে ইন্ডিকেট করতেছে। কিভাবে ইউনিভার্সাল ট্রুথকে ইন্ডিকেট করতেছে? এই সেন্টেন্সে বলতেছে তুমি যদি পানিকে হিট বা তাপ দাও পানি সিদ্ধ হবে। এখন এটা কি ইউনিভার্সাল ট্রুথ কিনা? কোন একটা মানুষ যখন পানিকে তাপ দিবে পানি তো সিদ্ধ হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। পানি বয়েল হবে, পানি সিদ্ধ হবে, এটা মাস্ট, এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। তার মানে এটা ইউনিভার্সাল ট্রুথ। এখন ইউনিভার্সাল ট্রুথ হইলে কি হবে স্যার? এটা যদি কোন একটা সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয় এবং এই পুরো সেন্টেন্সটা ইউনিভার্সাল ট্রুথ কি বোঝায়, তার মানে এটা জিরো কন্ডিশন হয়। তো জিরো কন্ডিশন আমি কি বলছিলাম? এটাও V1 এটাও V1। তার মানে এই যে হিট দেখো, এটাও V1 হবে, এটাও V1 হবে। এখন তোমার কিন্তু মনে মনে এখানে উইল চলে আসবে যে ইফ ইউ হিট ওয়াটার, তুমি যদি পানিকে হিট দাও পানি সিদ্ধ হবে। ইট উইল বয়েল, উইল বয়েল চলে আসবে, মুখে মুখে উইল বয়েল, এটা সিদ্ধ হবে। মানে তুমি একটা ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করবা, পানি সিদ্ধ হবে, তাহলে পানি সিদ্ধ হবে, পানি ওয়াটার উইল বয়েল, ইট উইল বয়েল, উইল চলে আসবে। উইল দিলে ভুল, ফিউচার দেওয়া যাবে না। কি বলছে আর? এটা V1 হবে, শুধু V1, মানে এটার V1। আচ্ছা, তাহলে বয়েল হবে। আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এটা শুধু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অ্যান্সার কি হবে? বয়েলস, ইট বয়েলস। ইফ ইউ হিট ওয়াটার, পানিকে যদি তুমি হিট দাও ইট বয়েলস, পানি সিদ্ধ হবে। এখন তুমি বলবা স্যার ইট বয়েলস কেমন জানি শুনতে শোনায় না, কেমন কেমন জানি লাগে স্যার। ইট উইল বয়েল দিলে স্যার মনে হয় একটা পরিপূর্ণ তৃপ্তি পাওয়া যায়, একটা মিনিংফুল মনে হয়। এটা তো স্যার মিনিংফুল মনে হয় না। এখন এটা মিনিংফুল না মনে হইলেও এটাও কারেক্ট, কারণ তুমি মিনিংফুল ভাবে বুঝতেই পারতেছো না। কেন পারতেছো না? তুমি মনে করতেছো পানিকে উত্তপ্ত করলে পানি সিদ্ধ হবে, তুমি বলতেছো পানি সিদ্ধ হবে, তোমার বলাটাই ভুল। এটা বলতে হবে পানিকে উত্তপ্ত করলে পানি সিদ্ধ হয়, নট হবে। পানিকে হিট দিলে, পানিকে তাপমাত্রা দিলে, হিট দিলে পানি সিদ্ধ হবে না, পানি সিদ্ধ হয়। এই যে তুমি বলতেছো সিদ্ধ হবে, ফিউচারিস্টিক বলতেছো, তোমার এই বলাটাই ভুল। বলতে হবে পানি সিদ্ধ হয়, ইট বয়েলস। বুঝছো? একদম মাথার মধ্যে ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন আচ্ছা, আশা করি আর সমস্যা হবে না। তার মানে জিরো কন্ডিশনে স্যার এখানে এটাও V1 এটাও V1। জিরো কন্ডিশনের একটা ব্যাপার আছে। জিরো কন্ডিশনের ব্যাপার হচ্ছে কি জানো স্যার? রেজাল্ট ফিক্সড, রেজাল্ট ফিক্সড। জিরো কন্ডিশনে কি? রেজাল্ট ফিক্সড। বুঝা যায়? রেজাল্ট ফিক্সড মানে কি? যে পানিকে সিদ্ধ হিট দিলে পানি কি হবে? সিদ্ধ হবে, এটা রেজাল্ট ফিক্সড। রেজাল্ট কি করা যায় না? চেঞ্জ করা যায় না। রেজাল্ট ক্যান নট বি চেঞ্জড, রেজাল্ট ক্যানট বি চেঞ্জড। রেজাল্ট কি করা যায় না? ক্যান নট বি চেঞ্জড। রেজাল্টকে চেঞ্জড বা পরিবর্তন করা যায় না, রেজাল্টকে পরিবর্তন করা যায় না। পানিকে উত্তপ্ত দিলে পানি সিদ্ধ হবে, এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরো ইফ ইউ অ্যাড 2 and 2 it become 4। কি বলছো দেখো, ইফ ইউ অ্যাড 2 and 2, তুমি যদি 2 এবং 2 কে যোগ করো এটা কত হবে বলো তো? 4 হবে। তুমি যদি 2 এবং 2 কে যোগ করো এটা 4 হবে। এটাও আমাদের জিরো কন্ডিশন। দেখো রেজাল্ট কিন্তু ফিক্স, 2 এ 2 যোগ করলে আমাদের 4ই হবে, 4 না হওয়ার কোনো অপশন নাই। আছে 2 দিয়ে যোগ করলে কি 5 হবে, 3 হবে, 2 হবে? না, হবে না, সবসময় 4ই হবে। এবং ফিক্স, রেজাল্টটা ফিক্স, রেজাল্টটা চেঞ্জ করা যাবে না। রেজাল্ট চেঞ্জ করা যাবে না, তার মানে এটা জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশনে ভার্ব কি হয় স্যার? V1 হয়। তো এখানে তোমার মনে মনে উইল চলে আসলে উইলটা দেওয়া যাবে না, শুধু V1 দিতে হবে, বিকামস। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই দিতে হবে বিকামস। ইফ ইউ অ্যাড 2 and 2, যদি তুমি 2 এবং 2 যোগ করো ইট বিকামস 4, 4 হয়। কিন্তু আগের যে কন্ডিশনগুলো আমরা শিখলাম, এই ধরো যে ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশনে কিন্তু রেজাল্ট ফিক্স না। ফার্স্ট কন্ডিশনে কি বলতো? রেজাল্ট ক্যান বি চেঞ্জড, রেজাল্টকে চেঞ্জ করা যাবে। জিরো কন্ডিশনে রেজাল্টকে চেঞ্জ করা কি করা যায় না? রেজাল্টকে চেঞ্জ করা যায় না, রেজাল্ট যেটা হওয়ার ওইটাই হবে। আর ফার্স্ট কন্ডিশনে রেজাল্ট চেঞ্জ করা যায়। কেন স্যার রেজাল্ট চেঞ্জ করা যায়? দেখো আমি বলতেছি, এই যে ফার্স্ট কন্ডিশন আমি এখানে কি বলছিলাম? ইফ ইউ ওয়ান্ট আই উইল গো, যদি তুমি চাও আমি যাব। এখন আমার কি না যাওয়ার অপশন নাই স্যার? আমি কি না গেলে সমস্যা হবে? আমি যাব না, আই উইল নট গো। যদি তুমি চাও আমি তো বলতে পারবো আই উইল নট গো। বুঝো নাই? তার মানে আমার রেজাল্ট চেঞ্জ করার অপশন আছে। ফার্স্ট কন্ডিশন রেজাল্ট চেঞ্জ করা যায়, আউটকামটা চেঞ্জ করা যায়। তুমি যদি চাও আমি যাব,
আমার মন না চাইলে আমি যাব না, সমস্যা নাই, রেজাল্টটা চেঞ্জ করতে পারবো আমি, কিন্তু জিরো কন্ডিশনে আমার মন মতো আমি রেজাল্ট চেঞ্জ করতে পারবো না। দুই যোগ করলে 4ই হবে, 4 ব্যতীত অন্য কিছু করার আর কোনো সম্ভাবনা নাই। ক্লিয়ার, বুঝতে পারছো? আশা করি ফাইন। তাহলে ফার্স্ট কন্ডিশন আর জিরো কন্ডিশনে অনেক ঝামেলা হয়, এখন যেন ঝামেলা না হয়, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনে কি হয়, রেজাল্টটা চেঞ্জ করা যায়, জিরো কন্ডিশনে রেজাল্ট চেঞ্জ করা যায় না। তো মোটামুটি আমাদের ডান, আমাদের রুল 23 ডান। এটা একটু বড় আমি জানি, জিরো কন্ডিশনটা সরি কন্ডিশনাল সেন্টেন্স তো একটু লং টাইম লাগলো, কিছু করার নাই, আশা করি তোমার মাথায় একদম ঢুকে গেছে। আচ্ছা, রুল 23 শেষ, এবার আসো রুল 24। কোথায় গেল রুল 24? সরি, এগুলো আমি সবগুলো বুঝাই দিয়েছি অলরেডি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড, থার্ড কন্ডিশন সব বুঝা। রুল 24 এটা হচ্ছে ওয়াইলের ব্যবহার, খুবই ইম্পর্টেন্ট রুলস পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট রুলস। আচ্ছা, এই যে হোয়াইল, এখানে কি বলতেছে, যখন একটা সেন্টেন্সে হোয়াইল থাকবে, খুব ভালো করে শোনো, যখন একটা সেন্টেন্সে ওয়াইল থাকবে, ওয়াইলের পরে যে ভার্ব আসবে, ওই ভার্বের সঙ্গে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। আমি আবার বলি, তুমি যখন একটা সেন্টেন্সে ওয়াইল দেখবা, ওয়াইলের পরে যদি তুমি কোনো ভার্ব পাও, ওয়াইলের পরে যদি ঠিক পরেই, আর মাঝখানে কিছু নাই, ওয়াইলের ঠিক পরে একটা ভার্ব চলে আসছে, তখন এই ভার্বের সঙ্গে স্যার আইএনজি যোগ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আবার বলি, ওয়াইল পাইছো, ওয়াইলের ঠিক পরে একটা ভার্ব পাইছো, ওই ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এক, ফাইন। সেকেন্ড কি বলতেছে, যে তুমি হোয়াইল পাইছো, হোয়াইলের পরে একটা সাবজেক্ট চলে আসছে। কি চলে আসছে স্যার? সাবজেক্ট। হোয়াইল পাইছো, হোয়াইলের পরে একটা সাবজেক্ট চলে আসছে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট চলে আসে, তারপরে তোমাকে একটা বি ভার্ব বসাতে হবে। এম ইজ আর, আমি আরো হবে, সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এগুলার যে কোনো একটা বসাতে হবে। কথাই বুঝতে পারতেছো? তুমি হোয়াইল পাইছো, হোয়াইলের ঠিক পরে যদি সাবজেক্ট আসে, তারপরে তোমার কি করতে হবে, একটা এম ইজ আর ওয়াজ আর একটা বসাতে হবে, যে কোনো একটা বি ভার্ব সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর বসাতে হবে, তারপরে যে ভার্ব, ওই ভার্বের সঙ্গে আইএনজি হবে। এটা খুবই ইম্পর্টেন্ট রুলস, পরীক্ষা অনেক আসে, রাইট ফর্ম ভার্ব এটা অনেক আসে। আবার বলি, হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সঙ্গে আইএনজি, আর আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট চলে আসে, তারপরে তোমাকে একটা বি ভার্ব ইউজ করতে হবে, এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা ইউজ করতে হবে, তারপরে ভার্বের সঙ্গে তুমি আইএনজি বসাবা। বুঝা গেছে? আচ্ছা, এই এক্সাম্পল দেখো, ওয়াইল, এই যে আমি কি পাইলাম স্যার? ওয়াইল পাইলাম। এখন ওয়াইলের পরে কি সাবজেক্ট আসে নাই, একটা ভার্ব দিয়ে দিছে, তার মানে ওয়াইলের ঠিক পরে একটা ভার্ব দিছে। ওয়াইলের ঠিক পরে ভার্ব দিলে এই ভার্বের সঙ্গে কি হবে স্যার? আইএনজি হবে। তাহলে ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, রোডে হাঁটার সময়। এই হোয়াইল মানে হচ্ছে কোনো কিছু করার সময়, কোনো কিছু করার সময়, এই হোয়াইল মানে হচ্ছে সময়ে বা মুহূর্তে, বা বলতে পারো মুহূর্তে। হোয়াইলের বাংলা হচ্ছে মুহূর্তে বা সময়। হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, রোডে হাঁটার সময়ে, আই স আ লেম ম্যান, আমি একটা লেম ম্যান বা খোরা মানুষ। লেম মানে হচ্ছে খোরা, যে যার পা ভাঙ্গা, লুলা ব্যক্তি বলি না আমরা, ওরকম আর কি, যে খোরায় হাঁটে, ওটাকে বলা হয় লেম ম্যান। আই স আ লেম ম্যান, আমি একটা লেম ম্যানকে বা খোরা মানুষকে দেখলাম। আচ্ছা ফাইন, এবার পরে আছে দেখো, সেম সেন্টেন্স একটু ঘুরাই দিছে, দেখো এখানে আমি হোয়াইল পাইলাম, হোয়াইল। এবার হোয়াইলের ঠিক পরে কিন্তু ভার্ব নাই, আমাদেরকে একটা সাবজেক্ট দিয়ে দিছে, দেখছো? হোয়াইলের পরে কি দিছে? একটা সাবজেক্ট দিয়ে দিছে। হোয়াইলের ঠিক পরে যখন সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব কি হবে স্যার? একটা বি ভার্ব আনতে হবে তোমাকে, এম ইজ আর ওয়াজ আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। ভার্বের সঙ্গে তুমি আইএনজি ইউজ করবা, সমস্যা নাই, তারপরে একটা বি ভার্ব লাগবে, এম ইজ আর ওয়াজ আর। তার মানে আমি ওয়াইলের আইয়ের পরে এম ইজ আর ওয়াজ আর বসাবো। এখন এম ইজ আর ওয়াজ আর কোনটা বসাবো? প্রেজেন্ট বসাবো না পাস্ট বসাবো? কি বলছিলাম, কোনটা বসাবো ডিপেন্ড করবে আরেকটা ভার্বের উপর ওই সেন্টেন্সে। যখনই তুমি দেখবা যে এম ইজ আর ওয়াজ এর নিয়ে ঝামেলা হয়েছে, প্রেজেন্ট দিব না পাস্ট দিব, এটা ঝামেলা হয়েছে, তুমি কি করবা? ওই সেন্টেন্সের আরেকটা ভার্বের দিকে তাকাইবা। যখনই একটা ভার্ব প্রেজেন্ট হবে না পাস্ট হবে, এটা নিয়ে তোমার দ্বিধা দ্বন্দ্বে তুমি ভুগবা, হেজিটেশনে থাকবা, তখন তুমি জাম করবা আরেকটা ভার্বের উপর। এই যে আরেকটা ভার্ব আছে এই সেন্টেন্সে, আরেকটা ভার্ব হচ্ছে স। এই স কি প্রেজেন্ট না পাস্ট? এই স তো পাস্ট, যেহেতু এই ভার্বটা পাস্ট, তার মানে এখানে আমি পাস্ট নিব। যেহেতু এই ভার্বটা পাস্ট, তার মানে এই ভার্বটা অবশ্যই পাস্ট হবে। তার মানে আমি এম ইজ আর নিব না, আমি ওয়াজ অথবা ওয়ার নিব। তাহলে ওয়ার আইয়ের সঙ্গে কি বসবে স্যার? ওয়াজ। আচ্ছা বসালাম ওয়াজ, তারপর কি আসবে? মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তো ওয়াকের সঙ্গে আইএনজি কি হবে? ওয়াকিং। While I was walking on the road, I saw a snake. আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি একটা সাপ দেখেছিলাম। এবার আসো পরেরটা কি বলছে? I fell asleep. আমি ঘুমিয়ে পড়েছিলাম। While, যখন বা যেই মুহূর্তে, এটা মানে হচ্ছে যখন, এখানে while মানে হচ্ছে যখন, ঠিক আছে? যখন I dash my homework, কি হবে স্যার?
এই যে হোয়াইলের পরে একটা সাবজেক্ট চলে আসছে, কি চলে আসছে, সাবজেক্ট চলে আসছে। তারপরে ভার্ব কি হবে, এম ইজ আর ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখন যেহেতু এই যেখানে আরেকটা ভার্ব, এই যে ফেল, এই ফেল হচ্ছে পাস্টে আছে, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, ঠিক আছে, পাস্টে আছে, তার মানে এই ভার্বটা পাস্ট হলে এখানেও পাস্ট হবে। তাহলে আয়ের সঙ্গে কি বলবো স্যার, আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। এর মানে কি, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া। অ্যাসলিপ মানে কি স্যার, ঘুমিয়ে পড়া। আমি ঘুমিয়ে পড়েছিলাম while I was doing my homework, যখন আমি আমার হোমওয়ার্ক করতেছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে রুল 24 ডান। আমাদের নেক্সট রুলে চলে যাই, আশা করি সমস্যা হবে না। আবার বলে দিতেছি, while মানে হচ্ছে মুহূর্তে, আর এই দ্বিতীয় সেন্টেন্সে এইখানে while মানে হচ্ছে যখন, ঠিক আছে। প্রথম সেন্টেন্সে এই যে while এর পরে ভার্ব প্লাস আইএনজি, এখানে while মানে হচ্ছে মুহূর্তে বা সময়ে, আর এখানে while মানে হচ্ছে যখন, এখানে while মানে হচ্ছে যখন, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে while এর ঠিক পরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে আইএনজি, while এর ঠিক পরে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি, আর while এর পরে সাবজেক্ট থাকলে তারপর কি আসতে হবে স্যার, এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা বসাবা, তারপরে কি বসাবা, ভার্বের সঙ্গে আইএনজি। ওকে ডান। এবার আমরা নেক্সটে চলে আসি 25। তারপরে আমরা কোশ্চেন সলভ করব। এই জায়গাটা বলছো, যখন বাক্যটি প্যাসিভ মোডে থাকে, খুব ভালো করে, এটা খুবই কাজে লাগবে স্যার। এই জায়গাটা ম্যাক্সিমাম না, এই জায়গাটা 95% স্টুডেন্ট বুঝে না, অ্যাক্টিভ প্যাসিভ ব্যাপারটা বুঝে না। এখানে বলছে যখন বাক্যটি প্যাসিভ মোডে থাকে তখন আমাদেরকে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। এই জায়গাটা আমি একটু লিখে লিখে বুঝাবো তোমাকে। অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আমার আলাদা ক্লাসই আছে, সমস্যা নাই, খুব সুন্দর করে আমি চেঞ্জিং সেন্টেন্স যখন তোমাদের আমার চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলো যদি তুমি করো আমাদের রেকর্ডেড কোর্স থেকে, তো ওইখানে খুব সুন্দর করে আমি অ্যাক্টিভ প্যাসিভ বুঝাইছি, সমস্যা নাই, ওই ক্লাসগুলো করো। তবে এখন আমি একটা বেসিক আলোচনা করে দিচ্ছি। বলতেছে যখন সেন্টেন্সটি প্যাসিভ মোডে থাকবে, আমরা ভয়েস করছি না, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ওই যে প্যাসিভ ভয়েসের কথা বলতেছে। তো যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ মুড বলতে এখানে প্যাসিভ ভয়েসকে বোঝাচ্ছে। তো যখন সেন্টেন্সটা প্যাসিভ মুড বা প্যাসিভ ভয়েসে থাকবে তখন যে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। মনে রাখবা, প্যাসিভ সেন্টেন্সে মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, ইভেন তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকে। এখন তোমার কথা হচ্ছে স্যার একটা সেন্টেন্স যে প্যাসিভ মোডে আছে আমি কেমনে বুঝবো, আমি বুঝবো কিভাবে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? এই ব্যাপারটা আমি একটু হালকা ডিটেলস আলোচনা করে দিচ্ছি। সবাই একটু খাতার মধ্যে টাইটেল দাও, ভয়েস। ভয়েস লেখো, ভয়েস মানে আমি যদি এখন যদিও ওখানে ডিটেলসে পড়াইছি, আমি এখানে তোমাকে যতটুকু দরকার রাইট ফর্ম ভার্বের জন্য আমি অতটুকু দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে ভয়েসটা লেখো। এখন ভয়েস কয় প্রকার স্যার? আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ, এটা আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে কি স্যার? প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা কি? প্যাসিভ ভয়েস, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা কি ভয়েস স্যার? প্যাসিভ ভয়েস, রাইট? সবাই লেখো যে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয় এখন দরকার নাই। আমরা এখন যেটা শিখবো, আমি একটা সেন্টেন্স দেখে বুঝবো কিভাবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ, একটা সেন্টেন্স কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা সেন্টেন্স দেখে আমি কিভাবে চিনবো, এই ব্যাপারটা আমি তোমাকে এখন শেখাবো। এখন একটা লাইন লেখো। এই অ্যাক্টিভ ভয়েসে যেটা হয় একটু ভালো করে দেখো। অ্যাক্টিভ ভয়েসে কি হবে জানো? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এই লাইনটা লেখো, জাস্ট এটা মনে রাখলে হবে, তোমার আর কিছু লাগবে না, জাস্ট এটা মনে রাখলে হবে যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে। লেখো, সাবজেক্ট কাজটি করে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে। আর প্যাসিভ ভয়েসে কি হবে স্যার? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজ করে না, আর কিচ্ছু লাগবে না তোমার, তুমি জাস্ট এটাই মনে রাখো, সাবজেক্ট কাজটি করে না। ওকে, তুমি জাস্ট এটা মনে রাখো। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে না। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে না। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটি করে না। এটা আমার সঙ্গে না হলে তুমি 100 বার রিপিট করো। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে না। এই ব্যাপারটা ঢুকাইতে পারলে তোমার আর কিচ্ছু লাগবে না, আর জীবনও তোমার ভুল হবে না কোনটা অ্যাক্টিভ সেন্টেন্স কোনটা প্যাসিভ সেন্টেন্স। মানে সেন্টেন্স দেখে তুমি বুঝতে পারবা কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে না। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে না। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে,
প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কাজটা করে না, এটা মনে রাখবা। আরেকটা ব্যাপার মনে রাখতে পারো, লিখে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস কি হয় জানো? টেন্সের যে আমরা রুলসগুলো শিখছি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলোর যে বেসিক স্ট্রাকচারগুলো আছে, এই টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো অ্যাক্টিভ ভয়েস মেনে চলে। টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো মেনে চলে। টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো মেনে চলে কে? এর অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে কি হবে? টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো মেনে চলে না। টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো মেনে চলে না। এই দুটা লাইন একটু ভালো করে লিখে রাখো, যে টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো কে মানে? অ্যাক্টিভ ভয়েস মানে। আর প্যাসিভ ভয়েস টেন্সের যে বেসিক স্ট্রাকচারগুলো যেভাবে আমরা টেন্স শিখছি ওই স্ট্রাকচারগুলো সে ফলো করে না, মানে না। আচ্ছা ফাইন, ওকে। এবার আসো আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই। তো আমার এখানে কোর পয়েন্ট কি জানো? আমার এখানে কোর পয়েন্ট হচ্ছে, তুমি এইটা মনে রাখো, সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। এখন কিভাবে করলে অ্যাক্টিভ, কিভাবে করলে প্যাসিভ, আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। এখন আমি একটা সেন্টেন্স লিখি। ধরো আমি বললাম যে করিম প্লেস ফুটবল। করিম প্লেস ফুটবল, এটা একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স লিখলাম, ফুটবল ইজ প্লেড। ওকে, আমি দুই ধরনের সেন্টেন্স লিখলাম। প্রথমে কি লিখলাম? করিম প্লেস ফুটবল। তারপর কি লিখলাম? ফুটবল ইজ প্লেড। এই দুই ধরনের সেন্টেন্স, ভালো করে বুঝো। এবার আসো আমি প্রথম সেন্টেন্স নিয়ে আলোচনা করি। প্রথম সেন্টেন্স কি বলছে? করিম প্লেস ফুটবল। তার মানে এখানে করিম হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? এই যে করিম হচ্ছে আমাদের সাবজেক্ট, আর প্লেস হচ্ছে আমাদের ভার্ব। এটা তো আমাদের অবজেক্ট, সমস্যা নেই। এখন দেখো, এখন করিম প্লেস ফুটবল, করিম হচ্ছে সাবজেক্ট আর প্লেস হচ্ছে ভার্ব। এখন দেখো এই সেন্টেন্সে এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট এই কাজটা করে কি করে না? সাবজেক্ট খেলে কি খেলে না? এই যে সাবজেক্ট করিম, সাবজেক্ট, এই করিম খেলে কি খেলে না? করিম তো খেলে, রাইট? করিম খেলে মানে করিম এই কাজটা করে। তার মানে সাবজেক্ট এই কাজটা করে। সাবজেক্ট এই কাজটা করে না? করে। সাবজেক্ট এই কাজটা করে। যখন তুমি দেখবা সাবজেক্টের পরে যে ভার্ব আছে, এই কাজটা সাবজেক্ট করতেছে, সাবজেক্ট এই কাজটা করে, সাবজেক্ট এই কাজটা করে, তখন বুঝবা যে এইটা অ্যাক্টিভে আছে। তার মানে করিম প্লেস ফুটবল, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আর দ্বিতীয় যে সেন্টেন্সটা দেখো, দ্বিতীয় সেন্টেন্স কি বলতেছে? ফুটবল ইজ প্লেড। সাবজেক্ট এখানে কে বলতো? ফুটবল। ফুটবল এখানে সাবজেক্ট, ভার্ব এখানে কি বলতো? ইজ প্লেড। এখন দেখো সাবজেক্ট কি এই কাজটা করে? ফুটবল কি খেলে? করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে, তার মানে করিম প্লেস, করিম এই কাজটা করে, প্লেসের খেলার কাজটা করে। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। আচ্ছা ফুটবল কি খেলে? ফুটবল খেলতে পারে? ফুটবল তো খেলতে পারে না, ফুটবল খেলে না। তার মানে যে সাবজেক্ট সে এই কাজটা করে না, সে কাজটা করে না, সে কাজটা করে না। এখানে সাবজেক্ট এই কাজটা করে, কিন্তু সাবজেক্ট এখানে এই কাজটা করে না। সাবজেক্ট যখন কাজটা করবে না, তার মানে এটা কিসে আছে স্যার? এটা প্যাসিভে আছে। কথা কি বুঝতে পারতেছো? মাথায় ঢুকছে? ফাইন। তাহলে আমি কি শিখলাম স্যার? সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। আচ্ছা ফাইন। আরেকটা ব্যাপার একটু কষ্ট করে মনে রাখবা, সেটা হচ্ছে সাবজেক্ট যখন এই কাজটা করে, পারফর্ম করে, তখন এই সাবজেক্টকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ডুয়ার। সাবজেক্টকে কি বলা হয় স্যার? ডুয়ার, কারণ সে এই কাজটা করে। আর সাবজেক্ট যখন এই কাজটা করে না, এই যে ফুটবল কি এই কাজটা করে না? না, কিন্তু ফুটবল এই কাজটা রিসিভ করে। ফুটবল কি খেলে নাকি? বুঝো নাই? ফুটবল কি এই কাজটা পারফর্ম করে না, ফুটবল এই কাজটা রিসিভ করে। এখানে ফুটবল যেহেতু এই কাজটা করে না, ফুটবল এই কাজটা রিসিভ করে, তাই ফুটবলকে এখানে বলা হবে রিসিভার। তার মানে অ্যাক্টিভে সাবজেক্ট হচ্ছে ডুয়ার, প্যাসিভে সাবজেক্ট হচ্ছে রিসিভার। অ্যাক্টিভে সাবজেক্ট ডুয়ার, কেন ডুয়ার? কারণ সে এই কাজটা করে। আর প্যাসিভে সাবজেক্ট হচ্ছে রিসিভার, কারণ সে এই কাজটা করে না, সে কাজটা রিসিভ করে, পারফর্ম করে, রিসিভ করে। অ্যাক্টিভে সাবজেক্ট কাজটা পারফর্ম করে, আর প্যাসিভে সাবজেক্ট কাজটা রিসিভ করে। বোঝা গেছে? ফাইন। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কি? সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। আরেকটা টার্ম শিখাইছি কি স্যার? অ্যাক্টিভ কি করে? টেন্সের বেসিক স্ট্রাকচার মানে। টেন্সের বেসিক স্ট্রাকচার দেখো, যে এই সেন্টেন্সটা দেখো, করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে, এটা কোন টেন্সের নিয়ম অনুযায়ী যায়? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা মানে। প্রেজেন্ট ইনডিফিনিট কি হয় স্যার? আমাদের সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে V1 প্লাস অবজেক্ট। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা মানছে।
কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্স আছে এখানে দেখো কি বলছে, ফুটবল হচ্ছে সাবজেক্ট, তারপর আমাদের এখানে কি আছে বলো তো, ইজ। এখন আমাদের টেন্সের বেসিক স্ট্রাকচার কি বলে, সাবজেক্টের পরে অ্যামিজার থাকলে তারপর ভার্বের সঙ্গে আইএনজি হয়। সাবজেক্টের পরে অ্যামিজার থাকলে তারপর ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি হয়। এখানে কি ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে? এখানে ভার্বের সঙ্গে আইএনজি হয় নাই। তার মানে টেন্সের বেসিক স্ট্রাকচার মানে নাই। অ্যাক্টিভ টেন্সের বেসিক স্ট্রাকচার মানে, প্যাসিভ টেন্সের বেসিক স্ট্রাকচারটা মানে না। অ্যামিজার এখানে অ্যামিজারের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি হইতো তখন সেটা আমি ভাবতাম যে এটা কিসে আছে, এটা অ্যাক্টিভ আছে, কিন্তু আইএনজি তো নাই, ভি3 আছে। টেন্সের বেসিক স্ট্রাকচার মানে নাই, তার মানে এটা প্যাসিভ। যাই হোক, তোমার এত যদি না বুঝে সমস্যা নেই, তুমি এটাই মনে রাখো, সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। ফাইন, এবার আসো একটা লাইন লিখবা, এবার আমাদের মেইন জায়গায় চলে আসছি আমরা অলরেডি। সবসময় মনে রাখবা, যে যখন দেখবা সেন্টেন্সটা প্যাসিভ মানে সাবজেক্ট কাজটা করতেছে না, সাবজেক্ট কাজটা না করলে এটা প্যাসিভ না। প্যাসিভ সেন্টেন্সে সবসময় লেখো, প্যাসিভ সেন্টেন্সে সবসময়, প্যাসিভ সেন্টেন্স, এটা একটু খাতার মধ্যে লেখো। প্যাসিভ সেন্টেন্সে সবসময়, প্যাসিভ সেন্টেন্সে সবসময় মেইন ভার্বের, প্যাসিভ সেন্টেন্সে সবসময় মেইন ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভি3 মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তার পূর্বে একটা অক্সিলারি থাকে, এবং তার, এই লাইনটা লেখো, আমার লেখা বাজে, আমি বারবার বলি, একটু কষ্ট করে বুঝে নাও। তার পূর্বে একটি অক্সিলারি ভার্ব থাকে, তার পূর্বে একটি অক্সিলারি ভার্ব থাকে, তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকে। সবাই এটা লিখে নাও, প্যাসিভ সেন্টেন্সে সবসময় মেইন ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকে। সবাই একটু খাতার মধ্যে লিখে নাও। আমাদের কতক্ষণ ক্লাস হয়েছে আমি একটু দেখি, 56 মিনিটস। 5টা রুলস শেষ, আরো 5টা রুলস করাবো আজকে, 3 নাম্বার ক্লাস, তারপর আরেকটা ক্লাস করাবো। এই 4টা ক্লাসে মোটামুটি আমাদের রাইট ফর্ম ভার্বের বেসিক সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো তোমার 3rd নাম্বার ক্লাস, আরেকটা ক্লাস করাবো, মোটামুটি বেসিক রুলস সব শেষ, কিচ্ছু লাগবে না তোমার। এই 4টা ক্লাস যে রাইট ফর্ম ভার্ব আমার ভালো করে করতে পারবে, ওর লাইফ টাইমে কেউ আর ওর রাইট ফর্ম ভার্ব আগাইতে পারবে না। কারণ রাইট ফর্ম ভার্বের যা আছে আমি সব কিছু পড়াই দিছি। ব্যাপারটা এরকম না যে আমি এইচএসসির জন্য যে খুব কম করে পড়াইছি, মানে তোমার বেসিক স্ট্রং করার জন্য যা জানা দরকার সবকিছু আমি জানাইছি, এবং তুমি শিখবা, না শিখার কোনো ওয়ে নাই। আচ্ছা ফাইন, তাহলে কি শিখলাম স্যার? প্যাসিভ সেন্টেন্সে সবসময় মেইন ভার্বের ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তার পূর্বে একটা অক্সিলারি থাকে। মানে সেন্টেন্সটা এরকম হবে, মানে সরি ভার্বটা এরকম হবে, প্যাসিভ সেন্টেন্সে ভার্বটা এরকম হবে, প্রথমে কি থাকবে স্যার, একটা অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে মেইন ভার্বের ভি3 হবে। এই যে এটা মনে রাখো, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের ভার্বের ফর্মের স্ট্রাকচার। এই জায়গাটা মনে রাখো, প্যাসিভ সেন্টেন্সের ভার্ব কি হবে স্যার, অক্সিলারি ভার্ব থাকবে, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকবে, ক্যান, কুড, মে, মাইট, ক্যান বি এরকম থাকবে, তারপরে মেইন ভার্বের ভি3 হবে। বুঝতে পারতেছো? এই যে এম, ইজ, আর, ওয়াজ, আর, তারপর বিং, টিং, টিং, এক কথায় অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব ভি3 হবে। চলো এবার আসো আমরা মেইন জায়গায় চলে আসি। অ্যাক্টিভ প্যাসিভ অনেক আলোচনা হয়েছে, এবার আসো, এই যে এবার মেইন জায়গায় চলে আসি। কি বলছে, যখন বাক্যটি প্যাসিভ মোডে থাকে আমাদেরকে তখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। চলো এবার আমরা কি করি, এটা কোশ্চেনটা সলভ করি। কি বলছে দেখো, হ্যাঁ দেখো কি বলছে, দ্য বুক ড্যাশ রাইট বাই কাজী নজরুল ইসলাম। এখন দেখো, আগে দেখবো এই সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। মানে অ্যাক্টিভ প্যাসিভ দেখার চেনার উপায়টা কি, দেখবা সাবজেক্ট কাজটা করে কি করে না। সাবজেক্ট এখানে কি, দ্য বুক, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বুক হচ্ছে আমাদের সাবজেক্ট। আমরা দেখবো এই সাবজেক্ট এই কাজটা করে কি করে না, সাবজেক্ট এই কাজটা করে কি করে না, সাবজেক্ট এই কাজটা করে না। এখন দেখো দ্য বুক, তারপর আছে রাইট বাই নজরুল ইসলাম। এখন দ্য বুক আর রাইট মানে লেখা। এখন বই কি লিখে, আমাকে বলো, বই কি লিখতে পারে বা বই কি লিখে, বই কি লিখে না, বই তো লিখে না। সাবজেক্ট এই কাজটা করে, সাবজেক্ট এই কাজটা করে না। যেহেতু সাবজেক্ট এই কাজটা করে না, তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ, এটা প্যাসিভ। এটা কি স্যার, প্যাসিভ। এখন আমরা জানি প্যাসিভে জানি ভার্ব কি হয়, প্যাসিভে জানি ভার্ব কি হয়, একটা অক্সিলারি ভার্ব তার প্লাস ভি3 হয়, একটা অক্সিলারি ভার্ব প্লাস একটা ভি3 হবে, রাইট। আচ্ছা তাহলে আমরা কি করবো, এটা তো আমাদের মেইন ভার্ব, এটার ভি3 হবে, তো রাইটের ভি3 কি জানি স্যার, রিটেন। রাইটের ভি3 কি রিটেন, এবং তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব লাগবে, এম, ইজ, আর, ওয়াজ, আর এমন কিছু একটা লাগবে। এখন কোনটা বসাবো,
এখন এই যে এখানে বলছে বইটা হচ্ছে দ্য বুক রিটেন বাই কাজী নজরুল ইসলাম, মানে বইটা কাজী নজরুল ইসলাম লেখছে। তার মানে এটা আমি যদি বলি বইটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, এটা প্রেজেন্টেও বলা যায়, পাস্টেও বলা যায়, সমস্যা নাই। তার মানে আমি প্রেজেন্টে যদি বলি তার মানে এখানে ইজ দিতে পারি, অক্সিলারি ভার্ব, দ্য বুকের সঙ্গে ইজ বসে। আবার যদি পাস্টে বলি তখন ওয়াজ দিতে পারি, এখানে ইজ দিলেও কারেক্ট, ওয়াজ দিলেও কারেক্ট, দুইটাই কারেক্ট, সমস্যা নাই। বোঝা গেছে? দ্য বুক ইজ রিটেন বা দ্য বুক ওয়াজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম, হয়ে গেছে আমাদের অক্সিলারি ভার্ব দিলাম, হয়ে গেছে। পরেরটাই দেখো, এ ট্রি নো বাই ইটস ফ্রুট, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এ ট্রি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না। নো মানে হচ্ছে চেনা, একটা গাছ চিনে, গাছ কি চিনতে পারে কারো? গাছ কি কাউকে চিনতে পারে? গাছের কি সে ক্ষমতা আছে? না। তাহলে সাবজেক্ট কি এই কাজটা করে? সাবজেক্ট কি এই কাজটা করে না, সাবজেক্ট এই কাজটা করে না। সাবজেক্ট যদি এই কাজটা করে না, তার মানে এটা প্যাসিভে আছে। মানে আগে তুমি বুঝো এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। এটা প্যাসিভ কেমনে বুঝলাম? কারণ সাবজেক্ট এই কাজটা করে না। আর প্যাসিভে কি হয়? ভার্ব মেইন ভার্বের ভিতরি হয়, নো এর ভিতরি কি নোন, আর তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসে। এখন এই ট্রি এর সঙ্গে আমি কি বসাবো? এম ইজ আর ওয়াজ আর কি বসাবো? আগে বুঝো এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল ট্রুথ একটা সেন্টেন্স, এ ট্রি নোন বাই ইটস ফ্রুট, তাই না? ওই যে আমরা একটা কথা বলি না, বৃক্ষ তার নাম কি ফলে পরিচয়, পড়ছো কিনা? বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, মানে ফল দিয়ে আমরা বৃক্ষকে চিনি, গাছকে চিনি। আচ্ছা, এটা তো আমাদের একটা প্রভার্ব। প্রভার্ব ইউনিভার্সাল ট্রুথের মতো, সেখানে ভার্বগুলো প্রেজেন্ট হয়। প্রভার্ব বা ইউনিভার্সাল ট্রুথ জাতীয় সেন্টেন্সগুলো তো প্রেজেন্ট ফর্মে হয়। তাহলে এখানে কি হবে স্যার? প্রেজেন্ট ফর্ম। এই ট্রি এর সঙ্গে কি বসবে স্যার? ইজ। তাহলে আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, বৃক্ষ তার নাম কি ফলে পরিচয়। পরেরটা আসি, মাই ল্যাপটপ। এই মাই ল্যাপটপ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, মাই ল্যাপটপ এখানে সাবজেক্ট। তারপর বলা আছে স্টিল, স্টিল মানে চুরি করা, স্টিল মানে কি চুরি করা। এখন ল্যাপটপ কি চুরি করতে পারে? ল্যাপটপ চুরি করতে পারে না, ল্যাপটপ তো কোনো কিছু চুরি করতে পারে না, তার তো সে ক্ষমতা নাই। তার সাবজেক্ট যদি এই কাজটা করতে পারতেছে না, তার মানে এটা প্যাসিভে আছে সেন্টেন্সটা। এখন প্যাসিভে হলে আমরা জানি মেইন ভার্বের ভিতরি হয়। স্টোলের ভিতরে কি বলো? স্টিলের ভিতরে হচ্ছে স্টোলেন, এবং তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখন এখানে বলা আছে মাই ল্যাপটপ স্টোলেন লাস্ট নাইট। এখানে দেখো লাস্ট নাইট বলা আছে, লাস্ট, শেষ রাতে, শেষ রাতে আমার ল্যাপটপ চুরি হয়েছে। এখন লাস্ট থাকলে তো আমরা জানি ভার্বটা পাস্ট হয়ে যায়। আমরা মনে হয় আমরা বেসিক রুলসে পড়েছিলাম, তাই না? ফার্স্ট ক্লাস আমরা মনে হয় এগুলো বা ফার্স্ট কি সেকেন্ড ক্লাস এগুলো পড়ছিলাম, যে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। তার মানে এখানে অক্সিলারি ভার্বটা পাস্টে হবে। তার মানে এখানে কি হবে? অক্সিলারি ভার্ব পাস্টে হলে ল্যাপটপের সঙ্গে কি বসবে স্যার? ওয়াজ। মাই ল্যাপটপ ওয়াজ স্টোলেন লাস্ট নাইট, গত রাতে আমার ল্যাপটপটা চুরি হয়ে গিয়েছে। ফাইন, রুল 25 ডান, রুল 25 ডান। এখন আমরা কি করবো বলতো? এখন আমাদের তথাকথিত নিয়ম, চলো আমরা একটা রিভিশন দিই। আমরা এই 5টা রুলস রিভিশন দিই, এই 5টা রুলস রিভিশন দিয়ে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, যেটা আমি সবসময় তোমাদের সঙ্গে করি আর কি। 21 নাম্বার রুলস কি ছিল স্যার? যে যখন আমরা 2 প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখবো, তারপরে ভার্ব হবে 2 প্লাস V1। যখন আমরা 2 প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেখবো, তারপরে ভার্ব হবে কি স্যার? V1। রুল 20 নাম্বারে 22তে কি ছিল? সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট থাকলে সাবজেক্টের উপরে ভার্ব হবে ক্যান নট অথবা কুড নট প্লাস V1। সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে তারপর ভার্ব কি হবে? ক্যান নট অথবা কুড নট প্লাস V1। ফাইন। তারপর আমরা তো কন্ডিশনাল রুলসগুলো শিখলাম। কন্ডিশনাল সেন্টেন্স টোটাল 4 প্রকার। এর মধ্যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন রুলসগুলো আগে শিখছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজার্ভ এক্সটেনশন, কমা, তারপর আবার সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে প্লাস V1 হয়। সেকেন্ড কন্ডিশনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজার্ভ এক্সটেনশন, তারপরে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট বা উড, কুড, মাইট প্লাস V1 হবে। থার্ড কন্ডিশনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হবে, তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হবে। থার্ড কন্ডিশন একটু চেঞ্জ করে দেয়, হ্যাডটা ইফের জায়গায় চলে আসতে পারে, তখন সেন্টেন্স হয় হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজার্ভ এক্সটেনশন। ওখানে ভার্ব হবে, পরবর্তী ক্লজে ভার্ব হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের। এই আর জিরো কন্ডিশনে কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে দুইটা ভার্বে V1 হবে। কেন? কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট কন্ডিশন হয়, আর ফার্স্ট কন্ডিশনের রেজাল্ট চেঞ্জ করা যায় না। জিরো কন্ডিশন হয়। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে জিরো কন্ডিশন হয়, আর জিরো কন্ডিশনের রেজাল্ট চেঞ্জ করা যায় না, কিন্তু ফার্স্ট কন্ডিশনের রেজাল্ট চেঞ্জ করা যায়। আচ্ছা, ফাইন। আচ্ছা, তারপর আমরা কি শিখলাম? হোয়াইলের ব্যাপারটা শিখলাম, তাই না? হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে আইএনজি হয়। আর হোয়াইলের ঠিক পরে যদি সাবজেক্ট চলে আসে, ওই সাবজেক্টের পরে কি আসবে? একটা বি ভার্ব আসবে, এম ইজ আর ওয়াজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে। এবং লাস্টে আমরা কি শিখলাম 25 নাম্বার রুলসে?
যে প্যাসিভ শিখলাম, যে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে চিনবো, সাবজেক্ট কাজটা করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজটা না করলে প্যাসিভ। আর প্যাসিভে মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং তার পূর্বে একটা অক্সিলারি হয়। প্যাসিভে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব হয়। ডান, এইবার কাজ তোমাদের, বুঝছো? অনেক পড়াইছে, এইবার তোমাদের কাজ। এক্সারসাইজ আমাদের এখানে কয়টা দেওয়া আছে স্যার? তোমাদের জন্য আমি 10টা এক্সারসাইজ রাখছি, ঠিক আছে? এখন তোমার কাজ হচ্ছে এই 10টা এক্সারসাইজ নিজে নিজে সলভ করা। তুমি এখন ভিডিওটা পজ করবা, ক্লাস তো দেখতেছো, আমার ভিডিওটা পজ করো। পজ করার পর এখানে যে কটা কোশ্চেন আছে, আমার এই 5টা রুলস থেকে আমি 10টা কোশ্চেন তোমার জন্য বানাইছি, এই 10টা কোশ্চেন তুমি সলভ করবা। সলভ করার পর তুমি একটু ওয়েট করবা, আমি তোমাকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব, আমার অ্যান্সারগুলোর সঙ্গে তোমার অ্যান্সার তুমি মিলাবা, ঠিক আছে? আমার অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সারগুলো তুমি মিলাবা। ভিডিওটা এখন একটু পজ করো, পজ করে এগুলো সলভ করো। সো আশা করি তুমি করছো। ফাইন, এবার আমি তোমাকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার অ্যান্সারের সঙ্গে তোমার অ্যান্সারগুলো মিলাও। 1 নাম্বার কোশ্চেন কি বলছে? হি ইজ টু পোর বাই ক্লোথ। এই জি, টু প্লাস অ্যাডজেক্টিভ পাইছি কি পাই নাই বলো তো? এটা তো আমি এক্সাম্পল করাইছিলাম। টু প্লাস অ্যাডজেক্টিভ পাইলাম না, তারপরে ভার্ব কি হবে? টু প্লাস ভিয়ন। তাহলে অ্যান্সার কি হবে? টু বাই। হি ইজ টু পোর টু বাই ক্লোথ। সে এতটাই দরিদ্র যে সে কাপড় কিনতে পারে না। পরেরটা, ইফ আই হ্যাভ ইনাফ মানি, যদি আমার যথেষ্ট টাকা থাকে, আই বাই আ কার। এই যে ইফ আছে, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আছে মানে কি বলতো? কন্ডিশনাল সেন্টেন্স। যদি যদি আমার অনেক টাকা থাকে আমি গাড়ি কিনবো আর কি। তো কন্ডিশনাল সেন্টেন্সে এই যে সাবজেক্টের পরে যে হ্যাভ, শুধু হ্যাভ আছে তাই না, ভি1 আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশন। তার মানে কি কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনে ভার্ব কি হয়? পরবর্তী ভার্ব হবে উইল, ক্যান, শেল বা মে প্লাস ভি1, মনে আছে? তা আমি দিলাম আই উইল বাই আকার বা আই ক্যান বাই আকার, তাও হবে, সমস্যা নাই, ফার্স্ট কন্ডিশন নিয়ম অনুযায়ী। পরেরটা, হি গট লস্ট, সে হারিয়ে গিয়েছিল। সে হারিয়ে গিয়েছিল ওয়াইল। এই যে ওয়াইল থাকলে ওয়াইলের ঠিক পরে যদি ভার্ব আসে, সে ভার্ব কি হবে স্যার? আইএনজি হবে। ওয়াইলের ঠিক পরে ভার্ব আসলে সে ভার্ব কি হবে স্যার? আইএনজি। ওয়াইল ওয়াকিং ইন দ্য উডস। এই উডস মানে এখানে কাঠ নাই, উডস মানে এখানে বন। বনকে ইংরেজিতে সুন্দরভাবে উডস বলে, ঠিক আছে? তো বনে হাঁটার সময় সে হারাই গেছিল, বন জঙ্গলে হাঁটার সময় সে হারিয়ে গিয়েছিল। যাই হোক, পরেরটা দেখো, দ্য বয় ইজ টু স্মল। এই যে সাবজেক্ট ভার্বের পরে টু প্লাস অ্যাডজেক্টিভ আছে, তারপরে ভার্ব কি হবে? টু প্লাস ভি1। দ্য বয় ইজ টু স্মল, তাহলে টু টাচ দ্য রিং, মানে ছেলেটা এতটাই ছোট যে সে রিংটাকে টাচ করতে পারে না। ধরো তোমার উপরে একটা রিং আছে, ওই যে বাস্কেটবল খেলার রিং থাকে না, বাস্কেটবল খেলার একটা রিং থাকে না, যে রিংয়ে তোমাকে বাস্কেটবলটা ফালাইতে হয়। তো যারা একটু খাটো বাচ্চা তারা তো লাফ দিয়ে রিংটাকে টাচ করতে পারবে না, যারা লম্বা তারা টাচ করতে পারবে। এখানে বলতেছে বয়টা এতটাই ছোট যে সেই রিংটাকে টাচ করতে পারে না। দ্য বয় ইজ টু স্মল টু টাচ দ্য রিং। ফাইন। ইফ রাজু রিকোয়েস্টেড মি, এই যে ইফ আছে মানে কন্ডিশনাল সেন্টেন্স, যদি রাজু আমাকে রিকোয়েস্টেড করতো। এখন কন্ডিশনাল সেন্টেন্সে এখানে ভার্বটা কি আছে? এই যে ইফ ক্লজ, ইফ ক্লজের ভার্ব হচ্ছে এখানে ভি2, তার মানে এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশনের পরের ক্লজের ভার্ব কি হয়? উড, কুড, মাইট প্লাস ভি1। তাহলে কি হবে বলতো? ইফ রাজু রিকোয়েস্টেড মি, আই উড, সবসময় উড দেওয়ার চেষ্টা করবা, হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। যদি রাজু আমাকে রিকোয়েস্ট করতো, অনুরোধ করতো, আমি তাকে সাহায্য করতাম। আচ্ছা ফাইন, পরেরটা আসো। ক্রিমিনালস শুড ড্যাশ পানিশ। আচ্ছা দেখো, ক্রিমিনালস মানে হচ্ছে অপরাধী। এখন অপরাধী এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এখানে ভার্ব হচ্ছে পানিশ। পানিশ মানে হচ্ছে শাস্তি দেওয়া, তাই না? পানিশ মানে কি? শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। পানিশ মানে কি স্যার? শাস্তি দেওয়া। এখন এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট কি এই কাজটা করে কি করে না বলো তো? সাবজেক্ট কি এই কাজটা করে? সাবজেক্ট এই কাজটা করে না। ক্রিমিনালরা কি শাস্তি দিবে? ভালো করে বুঝো। এই যে ক্রিমিনাল, অপরাধীরা, অপরাধীরা কি শাস্তি দিবে নাকি অপরাধীরা শাস্তি পাবে? অপরাধীরা শাস্তি পাবে, দিবে না। তাহলে সাবজেক্ট কি এই কাজটা করে, পারফর্ম করে না রিসিভ করে বলো তো? সাবজেক্ট এই কাজটা কি পারফর্ম করে না রিসিভ করে? সাবজেক্ট এই কাজটা রিসিভ করে। এটা কিসে আছে বলো? প্যাসিভে আছে। এক কথায় সাবজেক্ট এই কাজটা করে না, তার মানে এটা প্যাসিভ। এন্ড প্যাসিভে আমি জানি মেইন ভার্ব কি হয় বলো তো? প্যাসিভে যে মেইন ভার্ব, এই মেইন ভার্ব ভি3 হয়। তো পানিশের ভি3 কি বলো তো? পানিশড। এবং আমরা জানি তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকে। এখন খেয়াল রাখো, এখানে একটা শুড আছে, বুঝছো? কি আছে স্যার? শুড। শুড একটা মডাল ভার্ব। তো মডাল ভার্বের প্যাসিভ কেমনে হয় জানো? মডাল ভার্ব থাকলে প্যাসিভে বি যুক্ত করতে হয়। মডাল ভার্ব থাকলে প্যাসিভে
অক্সিলারি ভার্ব এমিজার বসাবো না, আমি কি করবো একটা বি যুক্ত করবো। মডাল ভার্বের পরে যে বি আছে না, বি যুক্ত করতে পারবো। যদি এখানে শুট টুট কিছু না থাকতো তখন আমি এমিজার ওয়াজার বসাইতাম, কিন্তু যেহেতু এখানে মডাল ভার্ব আছে, মডাল ভার্বের প্যাসিভ করতে হইলে মেইন ভার্বের পূর্বে একটা বি যুক্ত করতে হয়। মডাল ভার্ব থাকলে প্যাসিভ করতে হলে মেইন ভার্বের পূর্বে একটা বি যুক্ত করতে হয়, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা ফাইন, পরেরটা আসি। হ্যাড ইউ স্টাডিড হার্ডার, তুমি যদি বেশি পরিশ্রম করতা, ইউ মেক আ গুড রেজাল্ট। আচ্ছা এখানে দেখো, এখানে সেন্টেন্সটা হ্যাড দিয়ে শুরু হয়েছে, মনে আছে? থার্ড কন্ডিশনে অনেক সময় হ্যাডটা ইফের জায়গায় লাভ দিয়ে চলে আসতে পারে। এখানে হ্যাডটা, এখানে হ্যাড ছিল এখানে, আর এখানে ছিল ইফ। হ্যাডটা লাভ দিয়ে ইফের জায়গায় চলে আসছে, মনে আছে? থার্ড কন্ডিশনে শিখাইছিলাম আরেকটা নিয়ম, এক্সট্রা নিয়ম, ওই হ্যাডটা ইফের জায়গায় চলে আসছে, এটাও থার্ড কন্ডিশন। যেহেতু হেড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি আছে, এটা থার্ড কন্ডিশন, তো থার্ড কন্ডিশন এখানে ভার্ব কি হয়? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে হ্যাড ইউ স্টাডিড হার্ডার, তুমি যদি কঠোর পরিশ্রম করতা, বেশি পরিশ্রম করতা, বেশি পড়াশোনা করতা, ইউ উ এটা তুমি পারতা দি, কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ প্লাস ভি থ্রি মেড, ইউ কুড হ্যাভ মেড আ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতা। এই পারতা বুঝাইতে আমরা ক্যান কোড ইউজ করি, বোঝা গেছে? হ্যাড ইউ স্টাডিড হার্ডার, তুমি যদি আরো বেশি পরিশ্রম করতা, আরো বেশি পড়াশোনা করতা, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতা, ইউ কুড হ্যাভ মেড আ গুড রেজাল্ট। আচ্ছা ফাইন, পরেরটা। শি ওয়াজ সো ডিস্ট্রেসড, সে এতটাই ডিস্ট্রেসড, হতাশ ছিল যে। এই ডিস্ট্রেসড মানে হচ্ছে হতাশ। ফাইন, তাহলে হি ওয়াজ সাবজেক্ট প্লাস ভার্বের পরে সো আছে, ডিস্ট্রেসড হতাশ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে সো এর পরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে দ্যাট, সে এতটাই হতাশ যে, সো অ্যাডজেক্টিভ দ্যাট, তারপরে সাবজেক্টের পরে কি হবে জানি স্যার? কি হবে জানি স্যার? ক্যান বা কুড প্লাস ভি ওয়ান। শি ওয়াজ সো ডিস্ট্রেসড দ্যাট শি ক্যান নট অথবা কুড নট প্লাস ভি ওয়ান। তাহলে কি হবে স্যার? কুড নট আনসার। কুড নট আনসার কেন দিলাম স্যার? এই যেখানে ওয়াজটা পাস্টে আছে, মনে আছে? ভাবটা পাস্টে থাকলে আমাদেরকে কুড নট দিতে হবে, প্রেজেন্টে থাকলে ক্যান নট দিতে হবে। তারপর 9 নাম্বারটা, আই স্প্রেইনড মাই ফিঙ্গার। স্প্রেইন মানে হচ্ছে মুচকে ভেঙে ফেলা আর কি, মুচকে যাওয়া, আমার আঙ্গুল মচকায় গেছে আর কি। আই স্প্রেইনড মাই ফিঙ্গার, আমি আমার আঙ্গুল মচকায় ফেলেছিলাম। হোয়াইল প্লে ভলিবল, ভলিবল খেলার সময় আমি আমার আঙ্গুল স্প্রেইন করে ফেলেছিলাম, মচকায় ফেলেছিলাম, ভেঙে ফেলেছিলাম। আচ্ছা ফাইন, তো এখানে কি আছে স্যার? ওয়াইল আছে। ওয়াইলের ঠিক পরে ভার্ব আসলে সেই ভার্বের সঙ্গে কি হয় স্যার? আইএনজি হয়, মনে আছে? ওয়াইলের ঠিক পরে ভার্ব আসলে সেই ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে অ্যান্সার হবে প্লেইং। ওয়াইল প্লেইং ভলিবল, ভলিবল খেলার সময় আমি আমার আঙ্গুল মচকায় ফেলেছিলাম, ভেঙে ফেলেছিলাম। লাস্ট ওয়ান, ইফ আই গেট আ হেডেক, আমার যদি মাথা ব্যথা হয়। এই হেডেক মানে কি বলতো? হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা, মাথা ব্যথা। আমার যদি মাথা ব্যথা হয়, আই ড্যাশ টেক আ পেন কিলার। এখন আমি কি নিব স্যার? আই, আগে বলছে ইফ আছে তাই না? ইফ থাকলে এটা কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের এই যে ভার্ব আছে সাবজেক্টের পরে ভার্ব, এটা ভি ওয়ান। যেহেতু এটা ভি ওয়ান, তার মানে এটা কি? ও এটা আবার দেখো, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইফ আই গেট, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্সের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটাও ভি ওয়ান, তার মানে এটাও ভি ওয়ান হবে। আই টেক আ পেন কিলার, বোঝা গেছে? অর্থাৎ আমার যখন মাথা ব্যথা হয় আমি একটা পেন কিলার নেই, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট না, অভ্যাসগত কাজ না? তো অভ্যাসগত কাজ হলে এটাও একটা ভি ওয়ান, এটাও একটা ভি ওয়ান, ঠিক আছে? ফাইন, মানে এটা জিরো কন্ডিশনে পড়ছে, এই যে কন্ডিশনটা না, এই কন্ডিশনটা জিরো কন্ডিশন, বোঝা গেছে? ওকে ডান, তাহলে আমাদের কটা হয়ে গেল? 25টা ডান। আজকে আরো 5টা ইউজ করাবো। আমি আবার বলি, যদি খুব বেশি টায়ার্ড লাগে এখন তুমি ভিডিওটা পজ করে লিভ নাও, সমস্যা নাই। পরবর্তীতে আবার 26 নাম্বার রুলস থেকে আমার ক্লাসটা শুরু করবা, ঠিক আছে? ওকে ফাইন, যেহেতু আমি বলছি 4টা ক্লাস আমি বেসিক সবকিছু পড়াই দিব। আচ্ছা ফাইন, 26 নাম্বার, খুব সহজ রুলস, খুবই সহজ রুলস। কি বলছে স্যার? যে কিছু ভার্ব আছে, যেমন ধরো হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর আছে গেট, তারপর আছে স্যার হ্যাভিং, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে টু বি, তারপর হচ্ছে উড হ্যাভ, তারপর হচ্ছে শুড হ্যাভ, তারপর হচ্ছে মাইট হ্যাভ। এই যে ভার্বগুলো আমি মার্কিং করলাম, আরেকটা ভার্ব আছে আমি লিখে দিই, সেটা হচ্ছে বিকাম। বিকামটা এখানে নাই, বিকামটাও লেখো, ঠিক আছে? এই যে ভার্বগুলো আছে, এগুলো একটা, এই ভার্বগুলোর পরে যে ভার্ব আসবে, ওই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, V3 হবে। কথাই বুঝতে পারতেছো? এখানে আমি যতগুলো ভার্বগুলোকে সার্কেল দিয়ে আমি মার্ক আউট করলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, হ্যাভিং, বিং, টু বি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, বিকাম, এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, এই ভার্বটা কি হবে স্যার? V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমার কথা কি বুঝতে পারছো স্যার?
আবার বলি, এখানে যে কটা ভার্ব আমি মার্ক আউট করছি কি কি স্যার? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, বিং, টু বি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, তারপর হচ্ছে বিকাম। এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বটা হবে V3 পাস্ট পার্টিসিপাল ফর্ম। খুব সহজ রুলস। কি বলছে দেখো তো, এই যে হ্যাভিং কুক ফুড শি ওয়াজ ওয়াচিং মুভি, মানে রান্না করার পর সে মুভি দেখতেছিল। যাই হোক, তো এখানে আমি কি পাইলাম স্যার? হ্যাভিং পাইলাম। এখানে কি স্যার আমাদের হ্যাভিং ছিল? এখানে আমাদের হ্যাভিং ছিল, এই যে আমাদের হ্যাভিং ছিল, রাইট। এই যে হ্যাভিং, হ্যাভিং এর পরে যদি আমি ভার্ব পাই, ভার্ব কি হবে স্যার? V3 পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাভিং এর পরে ভার্ব পাইলে ভার্ব কি হবে? V3 পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো কুক, কুকের V3 কি বলতো? কুকড। কুক মানে কি? রান্না করা। হ্যাভিং কুকড ফুড, রান্না করার পর শি ওয়াজ ওয়াচিং মুভি, সে মুভি দেখতেছিল। ফাইন। এই যে আবার আমি এখানে হ্যাভিং পাইলাম। হ্যাভিং এর পরে ভার্ব কি হয় স্যার? V3 হয়। হ্যাভিং এর পরে ভার্ব কি হয় স্যার? V3 হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে কি হবে স্যার? ফিনিশড। হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে হি লেফট দ্য প্লেস, সে এই প্লেসটা ছেড়ে চলে গেল। পরেরটা, মাই সিস্টার গট ম্যারি লাস্ট মান্থ। আচ্ছা, এখানে কি পাইলাম স্যার? গট পাইলাম, তাই না? আচ্ছা, এখন এই গটের পরে যে ভার্ব আসবে, এই ভার্ব কি হবে স্যার? কি হবে স্যার? V3 হবে। এই যেখানে কি গট ছিল স্যার? এখানে গট না থাকলেও গেট ছিল, রাইট? এই যে গেট। এখন এটা কিন্তু পাঁচটাও হইতে পারে, এই গেটটা গটও হইতে পারে, এই গেটটা আবার গেটিংও হইতে পারে, টেন্সের চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই। তাহলে গটের পরে বা গেটের পরে ভার্ব কি হয় স্যার? পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 হয়। তাহলে ম্যারির পাস্ট পার্টিসিপাল ফর্ম কি স্যার? ম্যারিড। মাই সিস্টার গট ম্যারিড লাস্ট মান্থ। আচ্ছা ফাইন, পরেরটা আসি। শি ওয়ান্টস টু বি ইনভাইট টু দ্য পার্টি। এই জি এখানে কি আছে স্যার? টু বি আছে। টু বির পরে ভার্ব কি হবে স্যার? V3 হবে, রাইট? টু বির পরে ভার্ব কি হবে স্যার? V3 পাস্ট পার্টিসিপাল ফর্ম। সুতরাং কি হবে স্যার? ইনভাইটেড। ইনভাইটেড V3 কি? পাস্ট পার্টিসিপাল কি? ইনভাইটেড। শি ওয়ান্টস টু বি ইনভাইটেড টু দ্য পার্টি। আচ্ছা, মানে সে পার্টিতে আমন্ত্রিত হতে চেয়েছিল, সে পার্টিতে আমন্ত্রিত হতে চেয়েছিল, রাইট? আচ্ছা ফাইন। তাহলে আমরা কি শিখলাম স্যার? যে কিছু ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তোমার টেন্সে শিখছো না? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো পরে V3 হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গেটিং, যাই বলো। আর তারপর আসলে কি? বিং, হ্যাভিং, তারপর কি টু বি আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, বিকাম। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, ওই ভার্ব হচ্ছে, ওই ভার্বের ফর্ম হবে V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের 26 নাম্বার রুলস ডান। ফাইন। এবার আসো পরেরটা আসি। পরেরটা কি বলছে? খুব ভালো করে এই রুলসটা পড়ো, খুব ভালো করে রুলসটা পড়ো। বলছে, আমি একটু লিখে দিই। ধরো কোন একটা সেন্টেন্সে তুমি মডাল ভার্ব পাইলা, মডাল ভার্ব। যদি কোন একটা সেন্টেন্সে তুমি মডাল ভার্ব পাইলা, মডাল ভার্ব কোনগুলো? এই যে এগুলো হচ্ছে মডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াইড টু, মাস্ট, হ্যাড বেটার, উড রাদার, উড বেটার, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে কটা ভার্ব দেখতেছো, এগুলো সব হচ্ছে মডাল ভার্ব। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াইড টু, মাস্ট, হ্যাড বেটার, উড বেটার, উড রাদার, এগুলো সব হচ্ছে মডাল ভার্ব। যে কোনো মডাল ভার্বে পরে, এই মানে এগুলোর মধ্যে যে কোনো একটার পরে, এই মডাল ভার্বগুলোর পরে যে ভার্বটা আসবে, এই ভার্বটা V1 বা বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে কি? V1 কিন্তু তার সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, এটাই বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? ওয়ান কাইন্ড অফ V1, কিন্তু এই V1 এর সঙ্গে এস বাই এস হবে না, এটাই বেস ফর্ম। বুঝতে পারতেছো? এই মডাল ভার্বগুলোর পরে V1 বা বেস ফর্ম হবে। আচ্ছা ফাইন, চলো এটা খুব সহজ, এত কঠিন কিছু না। দেখো, নো ওয়ান ক্যান ড্যাশ হিম। আচ্ছা, এখানে আমি কি পেলাম স্যার? এই যে ক্যান, ক্যান হচ্ছে আমাদের সেই মডাল ভার্ব। ক্যান আমাদের কি ভার্ব? মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে ভার্বের V1 বা বেস ফর্ম হয়। তাহলে ডিফিটের V1 বা বেস ফর্ম কি বলতো? যে ডিফিট। ডিফিট, ডিফিট মানে কি বলতো? পরাজিত করা। ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। ডিফিট মানে হচ্ছে পরাজিত করা। নো ওয়ান ক্যান ডিফিট হিম, কেউ তাকে পরাজিত করতে পারবে না। আচ্ছা ফাইন, তাহলে মনে রাখবা মডাল ভার্ব পাইলেই ক্যান হোক, কুড হোক, মে হোক, মাইট হোক, শ্যাল হোক, উইল হোক, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, ইউজ টু, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, ইউজ টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বগুলোর পরে ভার্ব থাকলে সেই ভার্ব কি হয়ে যাবে? বেস ফর্ম হবে। সেই ভার্ব কি হবে স্যার? বেস ফর্ম। এই যে ডিফিট বেস ফর্ম, বেস ফর্মের সঙ্গে এস বাই যুক্ত হয় না, দ্যাটস ইট। V1 ফর্ম কিন্তু তার সঙ্গে এস বাই যুক্ত হয় না। পরেরটা, ইউ হ্যাড বেটার। এই যেখানে আমি কি পাইলাম স্যার? হ্যাড বেটার পাইলাম, আরেকটা মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে ভার্বের V1 বা বেস ফর্ম হয়। তো গো এর V1 তো গোই,
এবং তার সঙ্গে অ্যাজ বেস হবে না, তাহলে কি হবে স্যার? ইউ হ্যাড বেটার গো হোম নাও। আচ্ছা, তোমার এখন চলে গেলে, বাড়িতে গেলে ভালো হয়। আচ্ছা ফাইন। আই ইউজ টু ড্যাশ বাই দ্য রিভার সাইড, এখানে আমি কি পেলাম স্যার? ইউজ টু পেলাম। এখানে কি পেলাম স্যার? ইউজ টু আর একটা মডেল ভার্ব, তো মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে অ্যান্সার কি হবে স্যার? ওয়াক। আই ইউজ টু ওয়াক বাই দ্য রিভার সাইড, আমি নদীর তীরে হাঁটতে অভ্যস্ত ছিলাম, বা নদীর তীরে হাঁটতাম, আমি নদীর তীরে হাঁটতাম। ঠিক আছে, হয়ে গেছে আমাদের রুল 27। এবার আসো আমাদের রুল। আচ্ছা, তাহলে মানে কি স্যার? যে কোনো মডেল ভার্ব স্যার, যে কোনো মডেল ভার্ব, যে কোনো মডেল ভার্বের পরে বা ভার্বের কি হবে স্যার? V1 বা বেস ফর্ম হবে। খুব সহজ, কঠিন কিছু না। রুল 28, এই জায়গাটা খুব ভালো করে বুঝো। রুল এই রুলসটা ম্যাক্সিমাম স্যাররা অনেক সময় ভুল পড়ায় বা প্রপারলি বুঝায় না, আমি বুঝাচ্ছি, খুব মনোযোগ সহকারে আমার কাজটা করো। আচ্ছা, আমার দেখি হাতে কতক্ষণ সময় আছে। সময় তো আনলিমিটেড, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, সমস্যা নাই, আমি ক্লাস নিতে থাকি। তো টোটাল আজকে আরও 28 পর আরও 2টা রুলস করাবো, 30টা রুলস করাইয়া তারপর প্র্যাকটিস করে মোটামুটি ক্লাসটা শেষ করে দিব। এই রুলসটা দেখো কি বলছে স্যার, যে আমরা তো এর আগে রুলসটা শিখলাম, কি শিখলাম স্যার? যে মডেল ভার্বের পরে সরাসরি ভার্ব আসলে সেই ভার্বের বেস ফর্ম হবে। মডেল ভার্বের পরে যখন মেইন ভার্ব আসবে, এই মেইন ভার্বের V1 বা বেস ফর্ম হবে, শিখলাম স্যার, খুব ভালো করে দেখো। আচ্ছা, এইবার রুল 28টা খুব ভালো করে দেখো। ধরো তুমি সাবজেক্টের পরে মডেল ভার্ব পাইলা, সাবজেক্টের পরে কি পাইলা স্যার? মডেল ভার্ব পাইলা। সাবজেক্টের পরে কি পাইলা? মডেল ভার্ব পাইলা। ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, এগুলো পাইলা। এই মডেল ভার্বের পরে একটা বি আসলো, বি। সাবজেক্টের পরে তুমি মডেল ভার্ব পাইলা, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও। সাবজেক্টের পরে তুমি কি পাইলা স্যার? মডেল ভার্ব পাইলা। সাবজেক্টের পরে কি পাইলা? মডেল ভার্ব পাইলা। এই মডেল ভার্বের পরে একটা বি আসলো স্যার, খেয়াল করো, কিন্তু এখানে খেয়াল করো, এই মডেল ভার্বের পরে একটা বি আসলো। এর আগে কিন্তু মডেল ভার্বের পরে বি আসে নাই, এর আগে কিন্তু মডেল ভার্বের পরে বি আসে না, সরাসরি মেইন ভার্ব আসছে। তো মডেল ভার্বের পরে সরাসরি মেইন ভার্ব আসলে V1 বা বেস ফর্ম, এটা নিয়ে আর কোনো ডাউট নাই। কিন্তু এবার দেখো, এই মডেল ভার্বের পরে একটা বি চলে আসছে। তো মডেল ভার্বের পরে যখন একটা বি আসবে, বি চলে আসবে, এটা মনে মোছা হয়ে গেছে। মডেল ভার্বের পরে যখন একটা বি চলে আসবে, তারপরে যে ভার্ব আসবে, এই ভার্বটা হবে আইএনজি অথবা V3। বুঝতে পারতেছো? দেখো, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা সেম। এখানে সাবজেক্টের পরে মডেল ভার্ব আছে, তারপর বি আছে। এখানেও সাবজেক্টের পরে কি আছে? যে মডেল ভার্ব আছে, দেখছো? মডেল ভার্ব আছে, তারপরে কি আছে স্যার? বি আছে। এখানেও সাবজেক্টের পরে মডেল ভার্ব, এখানেও সাবজেক্টের পরে মডেল ভার্ব, তারপরে বি, এবার এখানে বি। এবার এখানে আমি লিখছি এই বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, এই মডেল ভার্ব বি এর পরে ভার্বের V3। অর্থাৎ মডেল ভার্বের পরে বি থাকলে, মডেল ভার্বের পরে বি থাকলে, তারপরে যে মেইন ভার্ব আসবে, এই মেইন ভার্ব হয়তো আইএনজি অথবা V3। আমি আবার বলি, মডেল ভার্বের পরে বি থাকলে, মডেল ভার্বের পরে বি থাকলে, তারপরে যে ভার্ব আসবে, এই ভার্বের সঙ্গে হয়তো আইএনজি হবে অথবা V3 হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি বুঝবো কখন যে কখন আইএনজি হবে আর কখন V3 হবে? কখন বুঝবো? বুঝলাম আপনি বুঝাইছেন মডেল ভার্বের পরে বি থাকলে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি অথবা V3 হয়। আমি বুঝবো কিভাবে কখন আইএনজি হবে আর কখন V3 হবে? কারণ দুইটা তো আমাদের সেমি স্ট্রাকচার। এইটা বোঝার জন্য তোমাকে হেল্প নিতে হবে স্যার। ডান পাশে আমি দেখো একটা কথা লিখছি, এই যে এই জায়গাটা খেয়াল করো, অ্যাক্টিভ মুড আর প্যাসিভ মুড। একটু আগে যেটা শিখলাম অ্যাক্টিভ প্যাসিভ, মনে আছে? যে যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ মুডে থাকবে, অ্যাক্টিভ মুড মানে কি? সাবজেক্ট যখন এই কাজটা করবে, রাইট? সাবজেক্ট যখন কাজটা করে তখন এটা অ্যাক্টিভ মুড। যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে থাকবে, সাবজেক্ট কাজটা করবে, তখন তুমি কি বসাবা? মডেল ভার্ব প্লাস বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসাবা। আর যখন সেন্টেন্সটা প্যাসিভ মোডে থাকবে, যখন সেন্টেন্সটা প্যাসিভ মোডে থাকবে, অর্থাৎ সাবজেক্ট যখন এই কাজটা করবে না, সাবজেক্ট যখন এই কাজটা করবে না, তখন মডেল ভার্বের প্লাস বি এর পরে ভার্বের V3 বসাবা, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। আমি আমার বোঝাইতেছি, মডেল ভার্বের পরে বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে কখন হবে? যখন সাবজেক্ট, যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে থাকবে, অর্থাৎ সাবজেক্ট যখন এই কাজটা করবে, তখন আইএনজি বসাবা। আর মডেল ভার্ব প্লাস বি এর পরে ভার্বের V3 বসাবা যখন সেন্টেন্সটা প্যাসিভ মোডে থাকবে, অর্থাৎ সাবজেক্ট যখন এই কাজটা করবে না, প্যাসিভ মোডে থাকবে, তখন কি বসাবা স্যার? মেইন ভার্বের V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। ঢুকছে মাথায়? আশা করি একদম ঢুকে গেছে, না ঢুকার কোনো অপশন নাই। এবার চলো একটা আমরা এক্সাম্পল দিই। আচ্ছা, এখানে এক্সাম্পলগুলো খেয়াল রাখো, খেয়াল করো, আমি সলভ করে দিচ্ছি। কি বলতেছে দেখো, ফার্স্ট সেন্টেন্স, দিস পাজেল। পাজেল হচ্ছে ম্যাথের প্রবলেম থাকে না? আর পাজেল তোমার বিভিন্ন পাজেল গেম খেলো না, ওইটা আর কি, ওই পাজেল, কোন একটা সমস্যা, ম্যাথমেটিক্যাল সমস্যাকে পাজেল বলা হয়। দিস পাজেল কুড বি সলভ বাই বাগদাদ স্যার। এখন দেখো, এই যে দিস পাজেল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে কি আসছে স্যার? কুড আসছে। কুড হচ্ছে মডাল ভার্ব। কুড কি ভার্ব স্যার? মডাল ভার্ব। আচ্ছা, মডাল ভার্বের পরে একটা বি আসছে, বি আসছে না স্যার? মডাল ভার্বের পরে কি আসছে? একটা বি আসছে।
মডাল ভার্বের পরে বি থাকলে, মডাল ভার্বের পরে বি থাকলে তারপরে ভার্ব কি হয়? তারপরে ভার্ব হয়তো আইএনজি হবে অথবা ভিতরি হবে। আমি কি শিখেছি? মডাল ভার্বের পরে বি থাকলে তারপরে ভার্ব হয়তো আইএনজি অথবা ভিতরি। এখন কখন আইএনজি? যখন আমরা দেখব সাবজেক্ট এই কাজটা করে কি করে না, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে, মানে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। অ্যাক্টিভে থাকলে আইএনজি, প্যাসিভে থাকলে ভিতরি। এখন আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। মানে অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে চিনবো? আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না। এখন দা পাজেল হচ্ছে ম্যাথের প্রবলেম। আচ্ছা, ম্যাথের প্রবলেম কি সলভ করতে পারে কোনো কিছু? এই দা পাজেল হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট কি এই কাজটা করতে পারে? পাজেল কি কোনো কিছু সলভ করতে পারে? পাজেল কি কোনো কিছু সলভ করতে পারে? পাজেল কি লিভিং থিং, নন লিভিং থিং? পাজেলের কি জীবন আছে? পাজেলের কি জীবন আছে? সে কোনো কিছু করতে পারে না। তাহলে সাবজেক্ট এই কাজটা করতে পারে না, তার মানে এটা প্যাসিভে আছে। তাহলে প্যাসিভ হলে কি হবে স্যার? ভিতরি হবে। তার মানে সলভ হয়ে যাবে স্যার সলভড। সলভ কি হবে স্যার? সলভড। সলভ কি হবে স্যার? সলভড। আচ্ছা ফাইন, এবার পরেরটা আসো। পিপল, পিপল হচ্ছে আমাদের সাবজেক্ট। মাস্ট বি, এই দেখো মাস্ট হচ্ছে আমাদের মডাল ভার্ব। মাস্ট আমাদের কি ভার্ব স্যার? মডাল ভার্ব। এখন মডাল ভার্বের পরে কি আছে স্যার? বি আছে। তা আমরা জানি মডাল ভার্বের পরে বি থাকলে তারপর কি হয় স্যার? হয়তো ভি3 হবে অথবা ভার্বের সঙ্গে আইএনজি হবে। মডাল ভার্বের পরে বি থাকলে তারপর ভার্ব কি হবে? হয়তো ভি3 অথবা ভার্বের সঙ্গে আইএনজি। এখন আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ। এখন অ্যাক্টিভ প্যাসিভ বোঝার উপায়টা কি? আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না, যে পিপল মাস্ট বি বাই কম্পিউটার্স নাওএডেজ। এখন পিপল বাই মানে হচ্ছে কেনা। পিপল কম্পিউটার কিনে কি কেনে কি কিনে কি কেনে না? কিনে না। পিপল কি কম্পিউটার কিনতে পারে কি পারে না, বা কিনে কি কিনে না? পিপল কম্পিউটার কিনে, মানে পিপল এই কাজটা করে। পিপল এই কাজটা করতে পারে কি পারে না? পিপল এই কাজটা করতে পারে, রাইট? পিপল কিনতে পারে, পিপল এই কাজটা করতে পারে। সাবজেক্ট এই কাজটা করতে পারে। তো সাবজেক্ট যখন কাজটা করতে পারতেছে তার মানে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ। আর যখন অ্যাক্টিভ হবে তখন মডাল ভার্ব প্লাস বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তার মানে অ্যান্সার হবে কি স্যার? বাইং। পিপল মাস্ট বি বাইং কম্পিউটার্স নাওএডেজ। নাওএডেজ মানে হচ্ছে বর্তমানে। বর্তমানে পিপল অবশ্যই কি করতেছে? কম্পিউটার কিনতেছে। আবার দেখো আরেকটা এক্সাম্পল দেখো। হি ইজ টেকিং আ ওয়াক, সে হাঁটতেছে বা সে হাঁটা দিয়েছে। হি মাস্ট বি ফিল বেটার নাও। ফাইন। আচ্ছা, এখানে দেখো এই যে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, এই মাস্ট হচ্ছে আমাদের মডাল ভার্ব। মাস্ট আমাদের মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কি আছে? একটা বি আছে স্যার। তো মডাল ভার্বের পরে বি থাকলে তারপর ভার্ব হবে আইএনজি অথবা ভি3। এখন আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না, মানে এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে? হি মাস্ট বি ফিল বেটার নাও, সে অবশ্যই এখন ভালো ফিল করতেছে। এখন তাহলে সে ফিল করতেছে, তাহলে সাবজেক্ট হি, হি এই কাজটা করতে পারে কি পারে না? হি কি ফিল করতে পারে কি পারে না? হি ফিল করতে পারে, তার মানে সাবজেক্ট এই কাজটা করতে পারে। সাবজেক্ট যদি এই কাজটা করতে পারে তার মানে এটা কিসে আছে স্যার? অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে হলে ভার্ব হবে আইএনজি, তাই অ্যান্সার হবে ফিলিং। হি মাস্ট বি ফিলিং বেটার নাও, সে অবশ্যই এখন ভালো ফিল করতেছে। হি ইজ টেকিং আ ওয়াক, সে হাঁটতেছে, সে হাঁটাহাঁটি করতেছে, সে অবশ্যই ভালো ফিল করতেছে। ঠিক আছে, সে অবশ্যই ভালো ফিল করতেছে। ফাইন, পরেরটায় করাপশন ক্যান বি কম্পেয়ার টু ক্যান্সার। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমাদের করাপশন। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে করাপশন। তারপরে ক্যান হচ্ছে আমাদের কি? মডাল ভার্ব। তারপর আছে বি। এই যে মডাল ভার্বের পরে বি থাকলে তারপর ভার্ব কি হয়? আইএনজি অথবা ভি3 হয়। মডাল ভার্বের পরে বি থাকলে তারপর ভার্ব হবে আইএনজি অথবা ভি3। আমরা দেখবো এবার অ্যাক্টিভ না প্যাসিভে আছে। এখন এই যে করাপশন, এই করাপশন এই কাজটা করতে পারে কি পারে না? করাপশন মানে হচ্ছে দুর্নীতি। করাপশন মানে কি? দুর্নীতি। এখন দুর্নীতিকে কোনো কিছু কম্পেয়ার করতে পারে নিজে? দুর্নীতি সে কি লিভিং থিং, তার জীবন আছে, সেই কাজটা করতে পারে? কোনো কিছু কম্পেয়ার করতে পারে না। দুর্নীতি কাজটা করতে পারে না, দুর্নীতির কাজটা করার ক্ষমতাও নাই। তার মানে এটা অ্যাক্টিভ না প্যাসিভে আছে? প্যাসিভে আছে। তো প্যাসিভে হলে মডাল ভার্ব প্লাস বি এর পরে ভি3 হয়, তাহলে কম্পেয়ারের ভি3 কি? কম্পেয়ার্ড। করাপশন ক্যান বি কম্পেয়ার্ড টু ক্যান্সার। দুর্নীতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করা যায়। কম্পেয়ার মানে তুলনা করা। করাপশন ক্যান বি কম্পেয়ার্ড, দুর্নীতিকে তুলনা করা যায় টু ক্যান্সার, ক্যান্সারের সঙ্গে। বুঝতে পারছো? তো আমাদের কত নাম্বার রুল শেষ হইলো? রুল 28 নাম্বার ডান। আরো কষ্ট করে একটু ধৈর্য ধরে আর দুইটা রুলস করে ফেলো, ঠিক আছে? এগুলা সহজ, অত কঠিন কিছু না। এখানে যেটা বলতেছে খুব ভালো করে বুঝো। যদি কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারগেটিভ ফর্মে রূপান্তর করতে হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো, এই যে জায়গায় মার্কিং করলাম, যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি স্যার? সাবজেক্ট থাকবে, ভার্বের ভি1 থাকবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে।
এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থাকবে, ভি1 থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও, যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি নেগেটিভ করতে চাও অথবা ইন্টারোগেটিভ করতে চাও, তখন কি করতে হবে? অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে ডু বা ডাজ ইউজ করতে হবে। আমি না একটু লিখে বুঝাতে যাচ্ছি, নাহলে ব্যাপারটা তুমি বুঝবা না। প্রথমে আসে আমি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো, লিখে লিখে বুঝাই। হ্যাঁ, ধর আমি বললাম কামাল প্লেস ক্রিকেট, সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। কামাল প্লেস ক্রিকেট, কামাল প্লেস ক্রিকেট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। কামাল প্লেস ক্রিকেট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকে, তারপর থাকে ভি1, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। ভি1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে সাবজেক্ট প্লাস ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, এটাই আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই, বুঝো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই অথবা ইন্টারগেটিভ করতে চাই, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে ডু বা ডাজ ইউজ করতে হবে। তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ ইউজ করতে হবে, তারপরে মেইন ভার্ব বসাতে হবে। কথা কি বোঝা গেছে? এখানে তো এটাই বলছে। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি, কথার কথা, এটাকে, এটা তো আমাদেরকে অ্যাফার্মেটিভ আছে, এটা আছে আমাদের অ্যাফার্মেটিভ, কথার কথা, এটাকে আমি নেগেটিভ করব। তো নেগেটিভ আমি কিভাবে করব? আচ্ছা, তাহলে আমরা ভেবে করবো যে কামাল, কামালের জায়গায় রইলো। এখন নেগেটিভ করলে কি করতে হবে স্যার? ডু বা ডাজ ইউজ করতে হবে। এখন নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করবো জানো? আমি বলে দিই, ডু নট, সরি, ডু নট অথবা ডাজ নট বসাবো। আমি একটু সুন্দর করে লিখি, এটা একটু প্রবলেম হচ্ছে। কি বসাবো স্যার? ডু নট অথবা ডাজ নট প্লাস ভি1, বেস ফর্ম বসবে, ঠিক আছে? ভি1 বা এখানে বেস ফর্ম, অ্যাজ বা ইয়েস হবে না। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমি নেগেটিভ করবো, তখন আমি এই স্ট্রাকচারটা মানবো, ঠিক আছে? এই স্ট্রাকচারটা একটু খাতার মধ্যে লিখে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমি নেগেটিভ করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমি নেগেটিভ করবো, তখন আমি কি করবো? সাবজেক্টের পরে ডু নট বা ডাজ, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসানোর পর ডু নট বা ডাজ নট প্লাস ভি1 বা বেস ফর্ম বসাবো। তো কামাল তো আমি বসালাম, এবার আমি কি করবো? নেগেটিভ করতেছি, ডু নট বা ডাজ নট বসাবো। এখন ডু নট কখন আর ডাজ নট কখন? এই যে প্লেস হচ্ছে ভার্ব, এই ভার্বের সঙ্গে যখন অ্যাজ বা ইয়েস থাকবে, তখন আমি কি বসাবো জানো? ডাজ নট, ডাজ বসাবো, ডাজ। আর এই ভার্বের যখন অ্যাজ বা ইয়েস নাই, শুধু ভি1 আছে, অ্যাজ বা ইয়েস নাই, তখন আমি বসাবো ডু। কথা কি বোঝা গেছে? যখন এই মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে হলে কি করতে হয়? ডু নট অথবা ডাজ নট প্লাস ভি1 ইউজ করতে হয়, ডু নট অথবা ডাজ নট প্লাস ভি1 ইউজ করতে হয়। এখন ডু নট কখন, ডাজ নট কখন? যখন এই ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস থাকবে, তখন ইউজ করবো আমি ডাজ, আর ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস নাই, তখন আমি ইউজ করবো ডু। এখন এই দেখো কামাল প্লেস, এই যে এই ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস আছে, তার মানে আমি কি ইউজ করবো স্যার? ডাজ ইউজ করবো। তাহলে লিখবো স্যার ডাজ নট, কামাল ডাজ নট, তারপর কি ভি1 ভার্বের বেস ফর্ম, এই যে প্লেস হবে না, কিন্তু এখন হয়ে যাবে প্লে। কারণ ওই যে বলছিলাম না, ডু নট বা ডাজ নটের পরে ভার্বের ভি1 বা বেস ফর্ম হয়, বেস ফর্মের সঙ্গে অ্যাজ বা ইয়েস হয় না। তা কামাল ডাজ নট প্লে ক্রিকেট, এখানে এটাই বোঝাচ্ছে। আবার এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারগেটিভ করতে চাই, আমি তো প্রথমে নেগেটিভ করলাম, ধর আমি এই সেন্টেন্সটাকে আমি ইন্টারগেটিভ করব। ইন্টারগেটিভে কি করতে হবে স্যার? সেম রুলস, আমাকে ডু বা ডাজ ইউজ করতে হবে। এখন অর্থাৎ এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি, এখন ডু বা ডাজ কোথায় ইউজ হবে? সাবজেক্টের আগে না পরে? সাবজেক্টের আগে ইউজ হবে। নেগেটিভ করার সময় তো এই সাবজেক্টের পরে ডু বা ডাজ ইউজ হয়। যখন এটাকে ইন্টারগেটিভ করব, তখন ডু বা ডাজ তো সাবজেক্টের আগে চলে আসবে। এখন তার মানে সাবজেক্টের কামালের আগে আমি ডু বা ডাজ বসাবো। এখন যেহেতু ভার্বের সঙ্গে এস আছে, তার মানে আমি বসাবো ডাজ। তাহলে কি হবে স্যার? ডাজ কামাল প্লে, ডাজ কামাল প্লে ক্রিকেট, ডাজ কামাল প্লে ক্রিকেট। বুঝতে পারতেছো? এইটাই আমি বুঝেছি, আর কিচ্ছু না। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই, খুব ভালো করে খেয়াল রাখো, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এই সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ করতে চাই, আমি সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। আর যদি এই সেন্টেন্সকে আমি ইন্টারগেটিভ করতে চাই, তখন সাবজেক্টের পরে ডু বা ডাজ বসাবো, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট এক্সটেনশন। বুঝা গেছে? মানে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট এক্সটেনশন। এভাবে আমি ইন্টারগেটিভ করবো, এভাবে নেগেটিভ করবো, এভাবে ইন্টারগেটিভ করবো। বুঝা গেছে? মাথায় ঢুকছে? আচ্ছা ফাইন, আশা করি সমস্যা হবে না। তো চলো আমরা এই সেন্টেন্সগুলো সলভ করি। ধরো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো এটাকে এখানে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমাকে কি করতে বলছে স্যার? ইন্টারগেটিভ করতে বলছে।
এটাকে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে স্যার? ইন্টারোগেটিভ করতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে জানে কিভাবে ইন্টারোগেটিভ করে? মনে আছে? সাবজেক্টে এই যে ইউ হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, ইউ এখানে সাবজেক্ট, সাবজেক্ট আগে কি বসাবো? ডু বা ডাজ বসাবো, তারপর মেইন ভাবে বেস ফর্ম। মনে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ধরো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমি ইন্টারোগেটিভ করতেছি। কিভাবে ইন্টারোগেটিভ করব? সাবজেক্টের আগে ডু বা ডাজ বসাবো, তারপর মেইন ভাবে বেস ফর্ম বসাবো। তাহলে এখানে কি বসবে স্যার? ইউ এর সঙ্গে এখানে বসবে ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আর এখানে মেইন ভার্বের এই যে মেইন ভার্বের বেস ফর্ম। তারপরটা দেখো, রাকিব নট ডিসওবে হিজ প্যারেন্টস অর্ডার। এটা প্রেজেন্ট, ধরো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে। তো কিভাবে নেগেটিভ করব? এই যে সাবজেক্টের পরে কি বসাবো? ডু বা ডু নট অথবা ডাজ নট। তো রাকিব তো সিঙ্গুলার, রাকিবের সঙ্গে বসবে ডাজ নট। তাহলে কি হবে স্যার? ডাজ নট। এই যে নট দিয়ে দিছে, তার মানে এটা নেগেটিভ হবে। রাকিব ডাজ নট, তারপর কি হবে স্যার? ডিসওবে। রাকিব ডাজ নট ডিসওবে হিজ প্যারেন্টস অর্ডার। আচ্ছা ফাইন। তারপর কি বল স্যার? উই নট প্লে রেগুলারলি। আবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করব। কিভাবে নেগেটিভ করব স্যার? এই যে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, এন্ড উই এর সঙ্গে তো বসবে ডু নট। উই ডু নট প্লে, উই ডু নট প্লে রেগুলারলি। এখন পরীক্ষা কিভাবে থাকবে? এই যে লাস্ট যে সেন্টেন্সটা আছে এটা খেয়াল করো, পরীক্ষা এভাবে থাকবে। আমি প্রথম দুটো কনসিডার করার দরকার নাই, লাস্ট সেন্টেন্সটা খেয়াল করো। ধরো পরীক্ষা দিল উই ড্যাশ নট প্লে রেগুলারলি। এখন এখানে লাস্টে কি আছে স্যার? রেগুলারলি আছে। আগে বুঝবা যে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কোন নিয়ম অনুযায়ী যায়। যেহেতু লাস্টে এখানে রেগুলারলি আছে, ভালো করে বুঝো। আমি 1 নম্বর রুলসে পড়াইছিলাম রেগুলারলি থাকলে, এই যে ডেঞ্জারাসের আর ছিল না, আরতে রেগুলারলি ছিল। রেগুলারলি থাকলে আমাদের ভার্ব ভি1 হয়। রেগুলারলি থাকলে কি হবে? ভার্ব ভি1 হবে। তার মানে এই যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বটা এখানে ভি1 হবে। এখন যেহেতু এখানে নট আছে তার মানে ভি1 এর নেগেটিভ হবে। যেহেতু এখানে নট দেওয়া আছে তার মানে ভি1 এর নেগেটিভ হবে। ভি1 এর নেগেটিভ কিভাবে হয়? এই যে ডু নট প্লাস ভি1 অথবা ডাজ নট প্লাস ভি1 হয়। বুঝা গেছে? এই যে ভি1 এর নেগেটিভ কি? ভি1 এর নেগেটিভ হচ্ছে ডু নট অথবা ডাজ নট প্লাস ভি1 বা বেস ফ্রম। বুঝা গেছে? তাহলে কি হবে? উই ডু নট প্লে রেগুলারলি। ফাইন, আশা করি সমস্যা নেই। তো রুল 29 ডান। এবার আসো রুল কত? রুল 29 ডান। রুল 30 আমাদের সেম রুল। এর আগে ছিল স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হইলে, এবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হইলে। এর আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হইলে, এবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? ডিড ইউজ করতে হবে। ডিড, এই দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করতে হবে। এর আগে ছিল অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাস, এবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে হবে ডিড। অক্সিলারি ভার্ব হিসেবে কি ইউজ করতে হবে? ডিড। কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিলে বুঝাই দিই। এর আগে ছিল কামাল প্লেস ক্রিকেট। ধরো আমি লিখলাম কামাল প্লেড ক্রিকেট। কামাল প্লেড ক্রিকেট, সরি, কামাল প্লেড ক্রিকেট, কামাল প্লে ক্রিকেট। ফাইন। তো এটা তো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। ধরো এটাকে নেগেটিভ করতে হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভে কি করতে হয় স্যার? ডিড ইউজ করতে হয়, ডিড। আর যেহেতু নেগেটিভ করব নট লাগবে, তাহলে কি হবে স্যার? এই যে পাস্ট ইনডিফিনিট নাকি ভি2 থাকলে কি হবে স্যার? নেগেটিভে এই যে ভি2 আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমাদের কি ইউজ করতে হবে স্যার? ডিড নট প্লাস ভি1 বেস ফ্রম। বুঝা গেছে? ভি1 বা বেস ফ্রম। আচ্ছা ফাইন, তাহলে আমার চলো নেগেটিভ করে কি হবে স্যার? তাহলে কামালের জায়গায়, আর এটা যেহেতু ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ কি হয় স্যার? ডিড নট প্লাস ভার্বের বেস ফ্রম। ডিড নট প্লাস ভার্বের বেস ফ্রম। তাহলে কি হবে স্যার? কামাল ডিড নট, আর প্লেডের বেস ফর্ম হচ্ছে প্লে ক্রিকেট। কামাল ডিড নট প্লে ক্রিকেট। বুঝা গেছে? আবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে স্যার? এই ডিডটা আগে চলে আসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্ট আগে চলে আসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি সাবজেক্ট আগে চলে আসে, তার মানে ডিড আগে চলে আসবে। তাহলে কি হবে স্যার? ডিড কামাল, আর এখানে ভি1 থাকবে প্লে ক্রিকেট। ডিড কামাল প্লে ক্রিকেট। বুঝা গেছে? আচ্ছা এর আগে কি কোশ্চেনটাতে আমি ইন্টারোগেটিভ সাইন দিছিলাম? দিছিলাম, রাইট। বুঝতে পারছো? আবার বলি, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে, পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে কি ইউজ করতে হয়? ডিড ইউজ করতে হয়। কিভাবে ইউজ করতে হয় এটা আমি বুঝাইলাম। ডান। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল করি। এই প্রথম এক্সাম্পলটা দেখো, খুব ভালো করে খেয়াল রাখো যে হোয়াই
হি নট জয়েন দ্য ক্লাস ইয়েস্টারডে। আগে দেখো স্যার এই সেন্টেন্সটার ক্লু খুঁজো, ক্লু। এই সেন্টেন্সের ক্লু হচ্ছে আমাদের ইয়েস্টারডে, দেখছো এই যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে আমাদের ক্লু। এই ইয়েস্টারডে বলে দিচ্ছে যে ভার্বটা পাস্ট হবে, মানে এই যে জয়েন্টটা দেওয়া আছে এই জয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই না? এই জয়েন্ট ভার্বের কি হবে স্যার? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি স্যার? পাস্ট ফর্ম মানে হচ্ছে ভি2। ভি2 মানে তো পাস্ট ইনডিফিনিট টেন্স, ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে চলে আসছে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ কিভাবে হয় স্যার? ইন্টারগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে ডিড বসাতে হয়। এই যে হি হচ্ছে সাবজেক্ট, এই যে এর আগে আমি করাইলাম, এই যে এই সেন্টেন্সে এই সাবজেক্টের আগে ডিড চলে আসবে না? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স কি হয়? সাবজেক্টের আগে ডিড চলে আসে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম হয়, এইটা আর কিছু না। এখানে সাবজেক্টকে এই হি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে ডিড চলে আসবে। তা আমি এখানে কি ডিড, তারপর সাবজেক্ট, তারপর এখানে কি আছে? মেইন ভার্বের বেস ফর্ম। নট তো নটের জায়গায় থাকবে, ওয়াই ডিড হি নট, তারপর মেইন ভার্বের বেস ফর্ম জয়েন, ওয়াই ডিড হি নট জয়েন দ্য ক্লাস ইয়েস্টারডে। বুঝা গেছে? আচ্ছা ফাইন, তারপরে আসি দে ড্যাশ নট ইনভাইট মি ইয়েস্টারডে। এখানে আমি আবার ক্লু পাইলাম, ইয়েস্টারডে গতকাল। তো ইয়েস্টারডে বলে দিচ্ছে ভার্ব পাস্ট ফর্ম হবে। এখন পাস্ট ফর্মের কি হবে স্যার? পাস্ট ফর্মের নেগেটিভ হবে। পাস্ট ফর্মের নেগেটিভ কি? ডিড, আবার ডিড ইউজ করতে হবে। তাহলে কি 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 বলবো স্যার? ডিড নট ইনভাইট, দে ডিড নট, ডিড ইউজ করতে হবে, দে ডিড নট। আর নট করতে গেলাম, এখানে তো নট ছিল, যে নট বসাই দিছি। দে ডিড নট ইনভাইট মি ইয়েস্টারডে, গতকাল তারা আমাকে ইনভাইট করে নাই। পরেরটা, হি নট রিসিভ মাই কল লাস্ট নাইট। এই যে আবার এখানে ক্লু কি স্যার? এই যে লাস্ট, এই লাস্ট নাইট বলে দিচ্ছে ভার্বটা পাস্টে হবে। আবার এখানে যেহেতু নট আছে তার মানে নেগেটিভ হবে, মানে পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ কি হবে স্যার? ডিড প্লাস ভি অন, ডিড নট প্লাস ভি অন। তাহলে ডিড নট, হি ডিড নট রিসিভ, হি ডিড নট রিসিভ মাই কল। হয়ে গেছে আমাদের টোটাল আরো 5টা রুলস হয়ে গেছে। এখন আমরা কি করব? একটু রিভিশন দেবো কি? একটু রিভিশন দেবো কি? হ্যাঁ রিভিশন দেই, একটু রিভিশন দিই, তারপর আমরা কোশ্চেন সলভ করবো, কেমন? আজকের ক্লাসটা মনে হয় সবচেয়ে বেশি বড় হয়ে গেল না? 1 hour 41 মিনিট, মাশাল্লাহ। আচ্ছা 26 নাম্বার থেকে না? হ্যাঁ 26 নাম্বার কি ছিল স্যার? কোন কোন ভার্বের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, টু বি, বিকাম, হ্যাভিং, গেট, গেটিং, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ। এগুলোর পরে ভার্বের কি হয় স্যার? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এগুলোর পরে ভার্বের কি হয় স্যার? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। 27 নাম্বার কি ছিল স্যার? মডাল ভার্বের পরে, যে কোনো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রাদার, বুঝেছি, ইউজ টু, মাস্ট, বি গোয়িং টু, এগুলো হচ্ছে সব মডাল ভার্ব। যে কোনো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। আর তারপর কি ছিল স্যার? মডাল ভার্বের পরে বি থাকলে তারপরে ভার্ব আইএনজি অথবা ভি3 হয়। মডাল ভার্বের পরে বি থাকলে বিই, মডাল ভার্বের পরে বি থাকলে তারপর ভার্ব আইএনজি অথবা ভি3 হয়। আইএনজি কখন হবে? যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে থাকবে। ভি3 কখন হবে? যখন সেন্টেন্সটা প্যাসিভ মোডে থাকবে। তারপরে লাস্টে দুটো রুলস আমি কি শিখলাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ভি1 কে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজ ইউজ করতে হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে, হ্যাঁ 29 বা 30 নাম্বার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে আমাদেরকে ডি ইউজ করতে হবে। তারপরে কি করতে হবে? মেইন ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট, ডু বা ডাজ ইউজ করতে হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে ডিড ইউজ করতে হবে, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর মেইন ভার্ব হিসেবে ডু বা মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আচ্ছা ফাইন, হয়ে গেছে আমাদের। চলো লাস্টের 5টা এক্সাম্পলের এবার আমরা কি করবো বলো তো? লাস্টের 5টা রুলসের তোমার সামনে এক্সারসাইজ চলে আসছে। আমি একটু সরে দাঁড়াচ্ছি আগের মতো করে। তুমি এখন ভিডিওটা একটু পজ করবা, পজ করে এই 10টা রুলস, সরি এই 10টা এক্সাম্পল, এই 10টা এক্সাম্পল নিজে নিজে সলভ করবা। একটু ভিডিওটা পজ করো, পজ করে তারপর এই 10টা এক্সাম্পল এখানে দেওয়া আছে, 10টা এক্সাম্পল নিজে নিজে সলভ করবা। আমি যে রুলসগুলো শিখেছি সেই রুলস অনুযায়ী সলভ করবা, বুঝা গেছে? তারপর আমি তো তোমাকে অ্যান্সার দিয়ে দিবই। ওকে, আশা করি তোমার সলভ করা শেষ। এবার চলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। কি বলছো দেখো তো? দেখো 1 নাম্বারটা, ইয়াস শুড রিওয়ার্ড ফর হিজ অনেস্টি। তো ইয়াস হচ্ছে আমাদের সাবজেক্ট আর শুড হচ্ছে আমাদের মডাল ভার্ব। এখন অনেকে বলবো স্যার আপনি তো শিখেছেন মডাল ভার্বের পরে তো ভার্বের বেস ফর্ম হয়। একটু ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো।
হ্যাঁ, মডাল ভাবে পরে ভার্বের বেস ফর্ম ফাইন, কিন্তু এটা কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? ইয়াস শুড রিওয়ার্ড ফর হিজ অনেস্টি, তার সততার জন্য, মানে ইয়াস রিওয়ার্ড দেওয়া উচিত তার সততার জন্য। মানে এখানে কি ইয়াস কি রিওয়ার্ড দিবে নাকি ইয়াস রিওয়ার্ড পাবে? এখানে বলা হইতেছে ইয়াস রিওয়ার্ড পাবে তার সততার জন্য, পুরস্কার পাবে। আমি যদি সৎ হই, আমি যদি কোনো একটা সৎ কাজ করি, আমি সৎ কাজ করে কি আমি কাউকে রিওয়ার্ড দিব নাকি আমি রিওয়ার্ড পাবো? একটা রিক্সাওয়ালা ধরো, সে একটা সৎ কাজ করছে, সে একটা তার রিক্সায় একটা মানি ব্যাগ পাইছে, মানি ব্যাগে অনেকগুলো টাকা ছিল। এবার সে কি করলো, ওই টাকাটা, ওই মানি ব্যাগটা যে মালিক ছিল তাকে টাকাটা ফেরত, ওই ওই মানি ব্যাগটা ফেরত দিয়ে দিছে। এখন কি এই যে রিক্সাওয়ালা তার সততার পরিচয় দিল, এখন কি রিক্সাওয়ালা যে টাকার মালিক তাকে রিওয়ার্ড দিবে নাকি সে রিক্সাওয়ালা রিওয়ার্ড পাবে? রিক্সাওয়ালা তার সততার জন্য রিওয়ার্ড পাবে। ইয়াস হচ্ছে সেই রিক্সাওয়ালা, বুঝা গেছে? বুঝো, ইয়াস হচ্ছে সেই রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা কি করবে, এই পুরস্কার পাবে তার সততার জন্য। এখন এই যে সাবজেক্ট কি এই কাজটা করে, পারফর্ম করে না রিসিভ করে? সাবজেক্ট এই কাজটা করে না, সাবজেক্ট এই কাজটা পারফর্ম করে না রিসিভ করে। তার মানে সাবজেক্ট যদি এই কাজটা করে না, সেই কাজটা পারফর্ম করে না রিসিভ করে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ। এটা প্যাসিভে আছে, এটা অ্যাক্টিভে নাই। এখন প্যাসিভে থাকলে যে মডাল ভার্ব, যখন মডাল ভার্ব থাকে মনে আছে শিখেছিলাম, প্যাসিভে থাকলে মডাল ভার্বের পরে বি আসে, মনে আছে? বি, তারপরে এটার ভিতরি হবে রিওয়ার্ডেড। ওই যে আমি একটা এক্সাম্পল করাতে গিয়ে এই যে ক্রিমিনালস শুড বি পানিশড, মনে আছে? ওইটার মতো আর কি, ইয়ার শুড বি রিওয়ার্ডেড। আচ্ছা, এটা তো আগে আগে বুঝো, এটা তো প্যাসিভ। প্যাসিভে কি হয়, প্যাসিভে মেইন ভার্বের ভিতরি হয়, বুঝো এভাবে করো। এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভে মেইন ভার্বের কি হয়, ভিতরি হয়। এই যে রিওয়ার্ডের ভিতরে কি রিওয়ার্ডেড, রিওয়ার্ডের ভিতরে কি রিওয়ার্ডেড, এবং তার পূর্বে একটা অক্সিলারি বসে। এখন যেহেতু এখানে একটা কি আছে, মডাল ভার্ব আছে, মডাল ভার্ব হিসেবে পরে অক্সিলারি ভার্ব হিসেবে আমি কি বসাবো, বি বসাবো। মডাল ভার্ব থাকলে আমি আর পরে আমি যার বসাবো না, আমি একটা বি বসাবো। তাহলে ইয়াস শুড বি রিওয়ার্ডেড। বুঝতে পারছো? ফাইন, পরেরটা আসো। হোয়েন ড্যাশ হি ড্যাশ আপ ফ্রম বেড, বলতেছে কখন সে ঘুম থেকে উঠে। এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স। মনে রাখবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময় কি হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, মানে এখানে অক্সিলারি ভার্ব বসবে, এখানে মেইন ভার্ব বসবে। যে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স, আগে এটা বুঝো, যে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সে হি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, তারপর এখানে মেইন ভার্ব বসবে। এখন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো, মেইন ভার্ব, এটা বুঝলাম, এটা মেইন ভার্ব বসবে, এটা পরে আসতেছি। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো, এটা হচ্ছে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে বলা হইতেছে কখন সে ঘুম থেকে ওঠে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মনে আছে নেগেটিভ বা ইন্টারগেটিভ ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে, সরি ডু বা ডাজ বসে, মনে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমি নেগেটিভ বা ইন্টারগেটিভ করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে বুঝবো, এখানে বুঝাচ্ছে যে কখন সে ঘুম থেকে ওঠে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে তখন কি হয়, ডু বা ডাজ ইউজ হয়। তার মানে এই গ্যাপের মধ্যে আমাকে ডু বা ডাজ ইউজ করতে হবে, এন্ড হি এর সঙ্গে বসবে ডাজ। হি যেহেতু সিঙ্গুলার, মনে আছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হয়। তাহলে হোয়েন ডাজ হি, তারপরে যে মেইন ভার্ব, মেইন ভার্বের বি ওয়ান বা বেস ফ্রম, তাহলে এটা গেট আপই থাকবে। হোয়েন ডাজ হি গেট আপ ফ্রম বেড, কখন সে ঘুম থেকে উঠে। আচ্ছা, পরেরটা আসো, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এখানে দেখো এই যে মাস্ট, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের কি হয় স্যার, বেস ফ্রম হয়। বুঝা গেছে? মডাল ভার্বের পরে ভার্ব, এটা কিন্তু অ্যাক্টিভই আছে, এটা প্যাসিভে নাই, এটা অ্যাক্টিভই আছে, ঠিক আছে? মডাল ভার্বের পরে মাস্ট থাকলে, সরি সাবজেক্টের পরে মডাল ভার্ব থাকলে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম, তো এখানে অবে হবে। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই আমাদের প্যারেন্টসদেরকে কি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। পরেরটা আসি, আই উড রাদার ড্যাশ দ্যান বেগ। আচ্ছা, এখানে কি আছে স্যার, উড রাদার আছে, উড রাদার হচ্ছে মডাল ভার্ব। এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম হয়, অ্যান্সার হবে কি ডাই। আই উড রাদার ডাই, এই যে উড রাদার মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম হয়, আই উড রাদার ডাই দেন বেগ। আমি মরে যাব তবু ভিক্ষা করব না, আমি ভিক্ষা করব না, মরে যাব দরকার হলে, রাইট। আচ্ছা ফাইন, 5 নাম্বারটা আসো, ইউ শুড হ্যাভ দ্যাটস দ্য প্রবলেম। এই যে এখানে কি আছে স্যার, শুড হ্যাভ আছে, মনে আছে? উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিং, টু বি, বিকাম, গেট, গেটিং, এগুলোর পরে ভিতরি হয়, মনে আছে? হ্যাভিং, এগুলোর পরে ভিতরি হয়। তো শুড হ্যাভ এর পরে ভিতরি হয়, তো সলভের ভিতরি কি হবে, সলভড। ভিতরি মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইউ শুড হ্যাভ সলভড দ্য প্রবলেম, তুমি তোমার কাজটা করা উচিত ছিল, রাইট, তোমার প্রবলেমটা সলভ করা উচিত ছিল। এই শুড হ্যাভ ভিতরি মানে হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ সলভড দ্য প্রবলেম, তোমার সমস্যাটা সমাধান করা উচিত ছিল, তোমার সমস্যাটা সমাধান করা উচিত ছিল। ফাইন, পরেরটা আসো,
হ্যাভিং ফিনিশ ডিনার উই ওয়েন্ট টু বেড। রাতের খাবার খেয়ে আমরা ঘুমাতে গেলাম। তো এখানে আমি কি পেলাম স্যার? এই যে হ্যাভিং, হ্যাভিং হচ্ছে আমাদের ক্লু। হ্যাভিং এর পরে আমরা জানি ভার্বের কি হয়, ভি3 হয়। তাহলে ফিনিশ কি হবে স্যার? ফিনিশড। হ্যাভিং ফিনিশ ডিনার, রাতের খাবার খেয়ে সে ঘুমাতে গেল, হি ওয়েন্ট টু বেড। ফাইন। পরেরটা কি হবে স্যার? শি নট জয়েন দ্য মিটিং ইয়েস্টারডে। এই সেন্টেন্সের ক্লু কি বলতো? এই সেন্টেন্সের ক্লু হচ্ছে ইয়েস্টারডে। এই 7 নম্বর সেন্টেন্সের ক্লু হচ্ছে আমাদের ইয়েস্টারডে। এন্ড আমরা জানি ইয়েস্টারডে থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। তার মানে আবার এখানে নট জয়েন দিছে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম মানে কি? ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইয়েস্টারডে থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভি2 হয়। ভার্বের ভি2 বা পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে এই দেখেন নট দিয়ে দিছে, নট জয়েন মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করতে হবে। নট মানে কি? এটা নেগেটিভ করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করতে হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভে কি হয় স্যার? ওই যে ডিড নট প্লাস ডি1 হয়, ডিড নট হয়, ডিড হয়, ডিড ইউজ হয়। তাহলে কি হবে স্যার? ডিড নট, শি ডিড নট, শি ডিড নট জয়েন, শি ডিড নট জয়েন দ্য মিটিং। আচ্ছা পরেরটা আসো। তানভীর মাস্ট বি স্টাডি নাও। আচ্ছা এখানে কি আছে? মাস্ট হচ্ছে মডাল ভার্ব, তারপরে একটা বি আছে। এখন মডাল ভার্বের পরে বি থাকলে ভার্ব কি হয় জানি? আইএনজি অথবা ভি3 হয়, মনে আছে? মডাল ভার্বের পরে বি থাকলে তারপরে ভার্ব আইএনজি অথবা ভি3 হয়। তো আমরা দেখবো সাবজেক্ট এই কাজটা করে কি করে না? তানভীর স্টাডি করে কি করে না বলো তো? তানভীর কি স্টাডি করে কি করে না? তানভীর স্টাডি করে। তো সাবজেক্ট যেহেতু এই কাজটা করে তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ? তো মডাল ভার্বের পরে বি থাকলে তারপরে ভার্ব আইএনজি অথবা ভি3 হয়, যদি অ্যাক্টিভে হয় আইএনজি, প্যাসিভে হবে ভি3। আর সাবজেক্ট যদি এই কাজটা করতেছে, তানভীর স্টাডি করতেছে না বলো তো? তানভীর স্টাডি করে কি করে না? তানভীর স্টাডি করে। সাবজেক্ট এই কাজটা করতে পারে কি পারে না? পারে। তার মানে এটা অ্যাক্টিভে আছে। তার মানে কিসে আছে স্যার? অ্যাক্টিভে। তো অ্যাক্টিভে থাকলে মডাল ভার্বের পরে বি এর পরে ভার্ব আইএনজি হয়, তাহলে অ্যান্সার হবে কি? স্টাডিং। তানভীর মাস্ট বি স্টাডিং নাও। ফাইন। 9 নাম্বার, আই ম্যানেজ টু ক্লাইম্ব দ্য ট্রি উইদাউট বিং সি। আচ্ছা আচ্ছা এখানে ক্লু আছে স্যার, এখানে ক্লু হচ্ছে বিং, মনে আছে? বিং এর পরে ভি3 হয়, বিং, হ্যাভিং, গেট, এগুলোর পরে ভি3 হয়। তাহলে সি কি হবে স্যার? সিন, উইদাউট বিং সিন। আই ম্যানেজ টু ক্লাইম্ব দ্য ট্রি উইদাউট বিং সিন, রাইট? আমি গাছে উঠে গেছি, কেউ আমার গাছে ওঠার সময় দেখে নাই। এটার মানে হচ্ছে কি? আমি সামহাও গাছে উঠে গেছি, কিন্তু কেউ আমাকে দেখতে পারে নাই। আচ্ছা ফাইন। দে ড্যাশ নট নো এনিথিং অ্যাবাউট মি। এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে তারা আমার সম্পর্কে, আমরা সময় বলি না তারা আমার সম্পর্কে কিছুই জানে না, আমি সেই সেই পাওয়ার আমার, তারা আমার সম্পর্কে কিছুই জানে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখুন নেগেটিভ করতে হয়, দেখছো এখানে নট দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে ডু নট বা ডাজ নট প্লাস ভি1 হয়। এখন দে এর সঙ্গে কি বসবে স্যার? ডু নট। দে যেহেতু প্লুরাল, প্লুরাল হলে তো ভার্বের সঙ্গে অ্যাজ বেস হয় না। সাবজেক্ট প্লুরাল হলে কি ভার্বের সঙ্গে অ্যাজ বেস হয় না? তাহলে দে ডু নট, ডাজ নট হবে না, ডু নট হবে। দে ডু নট নো এনিথিং অ্যাবাউট মি, তারা আমার সম্পর্কে কিছুই জানে না, আমি সেই একটা ব্যক্তি। সো যাই হোক, মোটামুটি আমাদের এক্সারসাইজ সলভ করে ফেললাম। আজকের ক্লাসটা কতক্ষণ হবে একটু চেক করে নেই। মাশাআল্লাহ 1 ঘন্টা 52 মিনিট হয়ে গেছে। তো টোটাল আজকে 10টা রুল শেষ হয়ে গেছে। আমাদের বেসিক আমি আরেকটা ক্লাস নিব, তাহলে এই 4টা ক্লাসে তোমার রাইট ফর্ম ভার্বের 14 গোষ্ঠী ইনশাআল্লাহ উদ্ধার হয়ে যাবে। আরেকটা ক্লাস করলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, বেসিক সবকিছু ডান। তারপর আমরা সরাসরি বোর্ড কোশ্চেনে চলে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।